এইচডিএলসি ফুল মিনিং হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওকে, একটু আমরা বড় হাতে লিখে এটাকে এইচডিএলসি লাইফ সাইকেল। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজকে নিতে পারি। আমি ইমেজটাকে নিচ্ছি। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো দেখেন যে যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি তখন আমাদের কিছু ফেজ থাকে। মানে কিভাবে করে আমাদের এই সফটওয়্যারটা ওয়ান টু ওয়ান স্টেপ ফলো করে একটা পারফেক্ট সফটওয়্যার হয়, সেটা মূলত এই স্টেপগুলো ফলো করে করে আমাদের আসতে হয়। তো দেখেন এখানে যে বলা হয়েছে যে এসডিএলসি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যে কিভাবে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় তার একটা সার্কেল বা একটা সাইকেল। ওকে, তো এই প্রথম পার্টটা লেখা আছে অ্যানালাইসিস। এখানে কারা কারা কাজ করে দেখেন। এখানে হলো আপনার কাজ করে প্রোডাক্ট ওনার, প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিটিক্স, সিটিও। এরা কাজ করে হলো এই পার্টটায়। মানে যখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, ক্লায়েন্ট বলতে পারেন বা প্রোডাক্ট ওনার বলতে পারেন, তখন আসলো সে আপনাকে এসে আপনাকে বলল যে আপনার কোম্পানিকে বলল যে আমার এরকম একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যার দরকার। তখন এইটা কিভাবে হবে বা কিভাবে কি করা যায়, বা যদি কোনো তার কোনো মানে কনফিউশন থাকে সেগুলোকে দূর করা বা তাকে সাজেশন করা, এইসব কাজগুলো মূলত আমাদের এই পার্টে হয়ে থাকে। যখন আমাদের এখানে কাজগুলো শেষ হয় পারফেক্টলি, দেন হইলো সেটাকে কীভাবে ডিজাইন করা হবে সেই পার্টে আসে, সেই ফেজে আসে। ওকে, তো ডিজাইন ফেজে কি হয়, সিস্টেম আর্কিটেক্ট করা হয়। আপনারা যখন বিল্ডিং তৈরি করে তখন একটা আর্কিটেক্ট তৈরি করা হয় না, যে কীভাবে পুরো বিল্ডিংটা দাঁড় করানো হবে, কোথায় কি হবে, কীভাবে লোড ব্যালেন্স হবে, সব কিছু একটা তৈরি করা হয়। সেরকমভাবে আপনার যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয় তখন একটা সিস্টেমের আর্কিটেক্ট করা হয়, যে এই পুরো সিস্টেমটা কীভাবে কোন ওয়েতে কোন ফ্লোতে এটারে ডেভেলপমেন্ট করা হবে। দেন যখন আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট করা হয়ে যায় তখন আমাদের কাজ আসে ইউআই এবং ইউএক্সের। তো আজকে মূলত আমরা এই ইউআই এবং ইউএক্স নিয়েই কথা বলবো। তো এই পার্টটা আমি একটু পরে আসতেছি। যখন আমাদের ইউআই এবং ইউএক্স হয়ে যায়, তাকে আমি একটু দেখিয়ে আসি যে আমাদের ইউআই এবং ইউএক্সটা দেখতে কেমন হয়। একটু খেয়াল করবেন যে এই যে বিষয়টা, এটিকে জাস্ট বলা হয় ইউআই ইউএক্স। মানে যখন আমরা একজন ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্টটা পাইলাম, তার কী কী ফাংশনস লাগবে সবগুলোর উপরে বেস করে এভাবে একজন ইউআই ইউএক্স ডিজাইনার একটা ডিজাইন করে দেয় আমাদেরকে। এটা আমরা ফিগমা যে আমাদের সফটওয়্যার ইউজ করে করতে পারি, অথবা অ্যাডোবি এক্সটিও ইউজ করা হয়। ওকে, তো এইভাবে করে হলো পুরো ইউটাকে রেডি করে, দেন হলো আমাদের নেক্সট ফেজে আমরা যাই। ওকে, তো আমরা একটু দেখে আসি তাহলে আমাদের নেক্সট ফেজে কি আসে। যখন আমাদের ইউআই ইউএক্স রেডি হয়ে যায় তখন হলো আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটা শুরু হয়। তো ডেভেলপমেন্ট প্রসেস কি করে, এই ইউআই এবং ইউএক্স ওইটা ফলো করে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা ফ্রন্ট এন্ডে কাজ শুরু করে, ব্যাক এন্ড ডেভেলপাররা ব্যাক এন্ডে কাজ শুরু করে। তো অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার আপনি হলো জাস্ট এই পার্টটায় কাজ করবেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে, এবং ব্যাক এন্ড ডেভেলপাররা ব্যাক এন্ডে কাজ করবে। এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই হয়ে যায়, মোটামুটি একটা প্রজেক্ট রেডি হয়ে যায়, তখন হইলো আমাদের টেস্টিংয়ে আসে। টেস্টিংয়ে সলিউশন আর্কিটেক্ট থাকে, কিউ ইঞ্জিনিয়াররা থাকে, টেস্টাররা থাকে, ডেভঅপসরা থাকে। এরা হলো এই পার্টটায় কাজ করে। সবাই মিলে হলো কি করে, আপনার সফটওয়্যারটা তৈরি করেছেন এই সফটওয়্যারটা পারফেক্টলি কাজ করতেছে কিনা, এবং বিভিন্ন ভিন্ন প্যারামিটারে এটা পারফেক্টলি রেজাল্ট দিচ্ছে কিনা বা আউটপুট দিচ্ছে কিনা, সেটা হলো এখানে চেক করা হয়। দেন অ্যাট লাস্ট হলো আপনাদের ডিপ্লয়মেন্টে যায়। ডিপ্লয়মেন্ট মানে হলো যে যদি আপনার একটা ওয়েবসাইট হয় সেটাকে সার্ভারে ডিপ্লয় করতে হয়, অথবা যদি আপনার একটা অ্যাপ হয় সেটাকে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পাবলিশ করতে হয়, তো সেটা এখন আপনাকে ডিপ্লয় করতে হয়। সো ডিপ্লয়মেন্টের বিষয়টার উপর আসে। তারপর আছে আপনার মেনটেনেন্স। তো অনেক অ্যাপ্লিকেশন দেখবেন যে লাইফ টাইমে মেনটেন্স করতে হয়। যদি আপনি চিন্তা করে বিকাশের কথা, বিকাশ একবার তৈরি করেছে শেষ এমন কিছু না, এটাকে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি মেনটেনেন্স করতে হবে, তাই না? চিন্তা করেন ফুড প্যান্ডা, কন্টিনিউয়াসলি মেনটেনেন্স করতে হবে। তো যেগুলো রানিং বিজনেস সেগুলোকে কন্টিনিউয়াসলি আমাদের মেনটেনেন্স করতে হয়। তো এই মেনটেনেন্স পার্টে মূলত ইউজাররা থাকে,
ইউজার ওখানে ফিডব্যাক দেয়, কোনো সমস্যা হয় বা কোনো যদি তার কোনো ফিচার্স লাগে, সেটা হলো ইউজাররা ফিডব্যাক দিয়ে বলে দেয়। এখানে ইউজাররা থাকে, টেস্টাররা থাকে, ওকে, তারপর হলো সাপোর্ট ম্যানেজাররা থাকে, তারা হলো এই ফেজে কাজ করে, ওকে। তো এইরকম করে হলো আমাদের একটা সফটওয়্যার পারফেক্টলি তৈরি হয়। সবাইকে বুঝতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার। জি ভাই। জি ভাই। হ্যাঁ, এখন হলো কি বাংলাদেশে তো আসলে ম্যাক্সিমামই আমাদের স্টার্টআপ কোম্পানি বা মিড লেভেল কোম্পানি। তো এই প্রত্যেকটা ফেজ কিন্তু আমাদের সকল কোম্পানিতে মেনটেন করা সম্ভব হয় না। কারণ দেখেন, যদি আপনার এখানে আপনি একজন করেও লোক নেন, তাহলে আপনার কয়জন লোক লাগতেছে চিন্তা করেন তো, অনেক লাগতেছে, তাই না? তো এই জন্য কিন্তু ছোটোখাটো কোম্পানি বা স্টার্টআপ এসব কিছু করতে পারে না। অনেক সময় থার্ড পার্টির মাধ্যমে করিয়ে নেয় বা নিজেরাই সব কাজ করে ফেলে। যেমন যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার, সে কিন্তু আপনারা কি করতে পারে, ডেভেলপসের কাজ মোটামুটি করতে পারে, তাই না? বা সে টেস্টিং করতে পারে। এটার জন্য যে আলাদা করে টেস্টটা নিতেও হবে বাধ্যতামূলক না, বাট নিলে ভালো, কারণ সেখানে বেশি স্পেশালাইজড। বাট চাইলে কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপাররা টেস্টিং করতে পারে, ডিপ্লয় করতে পারে। আপনি এজ এ ফ্লাটার ডেভেলপার, আপনি কি গুগল প্লে স্টোরে ডিপ্লয় করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি টেস্টিং করতে পারবেন না? অবশ্যই পারবেন। বাট বড় বড় কোম্পানিগুলোতে কি হয়, এই প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লোক রাখা থাকে, ঠিক আছে? তারপর এই যে টেস্টার, এই টেস্টার কিন্তু হলো আপনি নিজেই কিন্তু টেস্টিং করতেছেন, বা আপনার মনে করেন যারা থাকবে কোম্পানিতে, যারা ইউজার, মানে যদি কোম্পানিতে আপনার একাধিক এমপ্লয়ি থাকে, তারা কিন্তু নিজেদের ভিতরে ইন্টারনাল টেস্টিং করে ফেলতে পারতেছে, ঠিক আছে? তো ছোটোখাটো কোম্পানিগুলোতে হলো সব কিছুর জন্য আলাদা আলাদা করে লোক হায়ার করা হয় না, দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি বা একজন ডেভেলপারে একাধিক কাজ করে ফেলতে পারে। ফাইন। সো এরপরে আমরা এটা যাচ্ছি আমাদের সেই ইউআই ইউএক্স ডিজাইন পার্টে। তারপর থেকে এই লিঙ্কটা গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চেক করবেন। এই লিঙ্কে আসার পরে এরকম করে একটা আপনারা ইউআই ইউএক্স পাবেন। তো এখানে একটা ফুড ডেলিভারি অ্যাপস দেওয়া আছে, ছোট একটা অ্যাপ। তো আপনাকে ইউআই ইউএক্স যে ডিজাইনার থাকবে সেরকম করে একটা অ্যাপের স্ক্রিন আপনাকে তৈরি করে দিবে। তো যখন আপনি এরকম একটা আপনি ইউআই ইউএক্স পাবেন, তো এখানে কিন্তু একটা কোশ্চেন থেকেই যায় যে হোয়াট ইজ ইউআই অ্যান্ড হোয়াট ইজ ইউএক্স, হোয়াট দ্য ডিফারেন্ট বিটুইন ইউআই অ্যান্ড ইউএক্স, রাইট? তো ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস। আপনি এই একটা অ্যাপে যা দেখতে পাচ্ছেন সবই হলো ইউজার ইন্টারফেস, ওকে, সবই ইউজার ইন্টারফেস। আর ইউজার এক্সপিরিয়েন্স মানে কি, মানে আপনার এই অ্যাপটা যখন একজন ইউজার ব্যবহার করতেছে, সে কেমন ফিল করতেছে, তার কাছে কি আসলে এটা ব্যবহার করে ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না, এই যে তার কাছ থেকে তার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে সে, এটাকে বলা হয় ইউএক্স, মানে ইউজার এক্সপিরিয়েন্স। লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন যে এইখানে আছে কি কিছু ক্যাটাগরি আছে, তাই না? ক্যাটাগরি বলা আছে। হয়তো এই ক্যাটাগরিগুলো এইখানে না রেখে আপনি নিচে রেখে দিতেন, তাহলে কিন্তু ইউজ করতে একটু বোর্ড লাগতো, তাই না? ভালো লাগতো না। এটা কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্স হলো। আর আপনি এখানে রেখেছেন, ইউজারের ব্যবহার করতে সুবিধা হচ্ছে, তার কাছে ভালো লাগতেছে, এটা হলো গুড এক্সপিরিয়েন্স হচ্ছে, ওকে। আপনি চিন্তা করতে পারেন লাইক, যদি আপনার এই ইমেজটা নিচে থাকতো, তো যে এইগুলো উপরে থাকতো কন্টেন্টগুলো, এটা কিন্তু একটা ওয়ার্ড লাগতো, তাই না? ভালো লাগতো না। এটাকে বলা হয় কি ব্যাড এক্সপিরিয়েন্স। বাট যেহেতু উপরের দিকে আছে, দেখতে ভালো লাগতেছে, ইউজ করতে সুবিধা হচ্ছে, তার মানে গুড এক্সপিরিয়েন্স। তো এরকম করে কোন জিনিসটা, কোন ফাংশনটা কোথায় রাখলে এক্সপিরিয়েন্স ভালো হবে, এটাকে বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। অনেক সময় দেখবেন যে ফেসবুক কিন্তু তাদের যে ইটা বটম নেভিগেশন বারটা অনেক সময় উপরে নিয়ে যায়, অনেক সময় নিচে নিয়ে আসে, অনেক সময় খেয়াল করবো, তাই না? বা বিভিন্ন সময় কিন্তু এইগুলো চেঞ্জ করে। ওটা জাস্ট ইউজারের কাছ থেকে কি করে, এগুলো একটা ফিডব্যাক নেয় যে কোনটা মানুষ ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, ওকে। তো তখন তারা বুঝতে পারে যে কীভাবে আসলে করলে মানুষ বেশি আরও সহজ ইউজ করতে পারবে, অ্যাট্রাকটিভ মানুষ বেশি হবে, তাই না? এইটাই আর কি। হ্যাঁ। তো কিছুদিন আগে আমি একটা পোস্ট দেখছিলাম যে ফেসবুকের একজনের পোস্ট করছে যে ফেসবুকে যে লাইক বাটনটা আছে, এটা যদি আপনার ডাইন সাইডে হতো তাহলে একটু ব্যবহার করতে, মানে লাইক দিতে সুবিধা হতো। পরে আমি চিন্তা করলাম আসলে তো, কারণ আমরা কিন্তু ডান হাত ব্যবহার করে কিন্তু ফেসবুকটা ইউজ করি। তো তোমরা করে যখন একটা পোস্ট লাইক দিতে চাই, তখন কিন্তু আমাদের বা হাত বা ডাইন হাতের আঙ্গুলটা একদম রাইটে নিয়ে তারপর হলো আপনাকে প্রেস করতে হয়। যদি এটা আপনার লেফট সাইডে হতো তাহলে কিন্তু নর্মালি আপনার লাইক দিতে সহজ হতো, তাই না? তো এই যে একটা চিন্তা করলাম আমি, এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে যেহেতু, তো এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স হতে পারে আমার ক্ষেত্রে, ওকে। আশা করি ক্লিয়ার।
জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তো আশা করি যে ইউআই এবং ইউএক্স এর ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি, রাইট? এখন যখন আপনি এভাবে একটা ইউআইএক্স পাবেন তখন আপনি কোন বিষয়টা প্রথম চিন্তা করবেন? আমি বলে রাখি যে আজকে কোনো কোডিং করা হবে না, শুধুমাত্র আমাদের থিওরিটিক্যাল কথাবার্তাই হবে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো যখন আপনি এভাবে একটা প্রজেক্ট পাবেন তখন আপনি চিন্তা করবেন যে এই প্রজেক্টটার থিম কালার কোনটা। আপনি মনে হয় যেখানে দেখেই বুঝতে পারতেছেন যে থিম কালার কোনটা হতে পারে। কেউ একজন বলেন তো এই প্রজেক্টটার থিম কালার কি হতে পারে? রেড। রেড হতে পারে, হ্যাঁ, কারণ কি Yes. এইটা হলো ম্যাক্সিমাম রেড আর জায়গায়। হোয়াইট। আচ্ছা, আমি একটু বলি, সেটা হলো যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা সকল অ্যাপেই থাকে। হোয়াইট ব্ল্যাক ছাড়া নর্মালি কিন্তু অ্যাপ খুব কমই হয়। হ্যাঁ, কিছু অ্যাপ আছে যেখানে হোয়াইট হয়তো বা ইউজ করা হয় না হতে পারে, যেমন লাইক একটা মিউজিক টাইপের অ্যাপ, ওকে, যেখানে আপনার পুরোটাই একদম কালারফুল, সেখানে হয়তো হোয়াইট ব্ল্যাক কম পাবেন, কিন্তু ব্ল্যাক থাকবে সেখানে যদি আপনার ব্ল্যাক থিমে হয় থাকে। তো যে কোনো অ্যাপের আপনার হোয়াইট ব্ল্যাক এটা অবশ্যই একটা ডিফল্ট কালার ধরতে পারেন, ঠিক আছে? তাছাড়া হইলো আপনার অবশ্যই থিম কালার থাকবে। তো থিম কালার যে কোনো একটাই হয়ে থাকে, তো এটা মনে করেন থিম কালার, ঠিক আছে? এটা হলো আমাদের থিম কালার, এটাকে আপনি বলতে পারেন প্রাইমারি কালার বা থিম কালার। তাহলে আপনার সেকেন্ডারি কালার কি হতে পারে? তো দেখেন তো এখানে তাকিয়ে দেখেন যে সেকেন্ডারি কোন কালার কোনটা মনে হচ্ছে আপনাদের কাছে? ভাইয়া হোয়াইট। আমি বলছি যে হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা একটা ডিফল্ট কালার, ঠিক আছে? এটা কখনোই আপনার প্রাইমারি বা সেকেন্ডারি কালার হিসেবে আসে না। আর যদি হোয়াইট বলেন তাহলে তো হোয়াইটটা হওয়া লাগে থিম কালার, কারণ এখানে তো ম্যাক্সিমাম জায়গায় তো হোয়াইট, তাই না? সো আপনার হোয়াইট আর ব্ল্যাক বাই ডিফল্ট থাকে। দেখেন আপনি এই যে কালারটা, এটা কিন্তু ব্ল্যাক না, এটা হালকা একটু ব্রাউন মনে হয়, মানে ডিপ ব্রাউন। তো এই কালারটাকে আপনি বলতে পারেন কি দিস ইজ সেকেন্ডারি কালার, কারণ এই কালারটা দেখেন অনেক জায়গায় ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে, দেন হইলো আপনার এখানে ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে, রাইট? এটাকে আপনি সেকেন্ডারি কালার বলতেই পারেন। যখন আপনি কালার পেলেন তখন আপনি চিন্তা করবেন যে আসলে এই অ্যাপটায় টেক্সটের যে ফন্ট স্টাইল সেটা কি ইউজ করা হয়েছে। তো আপনি যে কোনো একটা টেক্সট এখানে ক্লিক করেন, এখানে টেক্সটে যে প্রপার্টিস সেগুলো দেখতে পাবেন লেফট সাইডে, রাইট সাইডে। এখানে বলা আছে ফন্ট রোবোটো, মানে রোবোটো ফন্ট স্টাইলটা ইউজ করা হয়েছে। এই ফন্টের ওয়ার্ড কত সেটা বলা আছে 600, স্টাইল কি সেমি বোল্ড, কত পিক্সেল সাইজ এই ফন্টটার 25 পিক্সেল, সব কিছু এখান থেকে আপনি পাচ্ছেন। আপনি জাস্ট এইগুলো দেখে দেখে কি করবেন, আপনার কোডের ভিতরে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? তো আপনি এটা প্রেস করেন, বলা আছে এটা ফন্ট স্টাইল রোবোটো, সাইজ 16 পিক্সেল, লাইন হেড কত সেটা বলা আছে, কালার কি সেটা বলা আছে। দেখেন কালারটা এখানে ক্লিক করলে এটা কালারটা কপি হয়ে যাবে, ঠিক আছে? সব কিছু বলা আছে। দেন আপনি দেখবেন যে আসলে আমার কোন কোন সাইজের ফন্ট দেখছেন, প্রথমে কি ফন্টের স্টাইলগুলো কি সেটা আপনি প্রথমে বের করেছেন, দেন দেখবেন যে কোন কোন সাইজের ফন্ট ইউজ করা হয়েছে। তো এখানে দেখবেন যে এইটা হলো আমাদের ফন্ট সাইজ কত ছিল, 25, এইটা আমাদের কি 16, আবার এখানে একটু ডিফারেন্ট থাকতে পারে। তো এইটা দেখেন আবার কত, এটা 16 ইউজ করা হয়েছে। তো আবার মানে এটা আবার ডিফারেন্ট, এটা আবার 18, ঠিক আছে? তো এরকম করে কোন কোন সাইজের আমাদের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে সেই সাইজগুলোকে আমরা একবারে নিয়ে নেব কনস্ট্যান্টের ভিতরে, ঠিক আছে? এটা আমরা দেখবো কীভাবে নিতে হয়, বানানোর সব কিছু দেখবো, এখন ভয় পাওয়ার কিছু নেই। সো দেন আমরা দেখবো যে কি কি আইকন ইউজ করা হয়েছে। এই দেখেন আইকন আছে, ওকে, এই আইকন। তো কি কি আইকন ইউজ করা হয়েছে সেই আইকনগুলো আমরা একবারে এখান থেকে নিতে পারবো। তো আইকন নেওয়া হয় কি, তাই আপনি এই আইকনটা নেবেন, ওকে? তো এই আইকনটা নেওয়ার জন্য আপনাকে জাস্ট সেই আইকনে ক্লিক করতে হবে, দেন হলো নিচে লেখা আছে এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপরে কোন টাইপের এটা চাচ্ছেন ডাউনলোড করার জন্য, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ। তো মনে করেন আপনি পিএনজি নেব, তো পিএনজি সিলেক্ট করা অবস্থায় আমি এক্সপোর্ট সেটিংয়ে ক্লিক করব, আমাদের ডাউনলোড হয়ে যাবে, এখানে যান। তো দেখবেন যে এখানে হলো আমাদের আইকনটা ডাউনলোড হয়ে গেছে, ওকে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করা হলো আপনি ডাউনলোড করে যে কোনো ইমেজ ওখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, তারপর অ্যাপের ভিতরে। এরপরে আমরা অ্যাট লাস্ট দেখব যে আমাদের রিইউজেবল উইজেট কি কি আছে।
সো হোয়াট ইজ রিইউজেবল উইজেট? মানে মানে হলো যে একই রকম দেখতে উইজেট, সেটাকে যদি বারবার স্ক্রিনগুলোতে ব্যবহার করা হয়। লাইক দেখেন, এই যে আমাদের বাটনটা, এটা কিন্তু আমাদের রিইউজেবল উইজেট। কেন? আর এই বাটনটা আমাদের একাধিক পেজে কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে, এখানে এখানে, ওকে, আর নিচেও মনে আছে, হ্যাঁ। তো এটাকে আপনি বলতে পারেন কি রিইউজেবল উইজেট। দেন একটা উইজেট, কাস্টম উইজেট যেটা আছে, এটা একবার আপনি তৈরি করবেন, সেটাকে আপনি চাইলে বারবার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এরকমের কোনো রিইউজেবল উইজেট থাকে যেটাকে একবার তৈরি করে আপনি জাস্ট বারবার স্ক্রিন ইউজ করতে পারবেন, ভিন্ন ভিন্ন ডিফারেন্ট স্ক্রিনে। সেইগুলোকে আপনাকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন উইজেটগুলো আমাদের রিউজেবল হতে পারে, ঠিক আছে? সেগুলোকে আপনি আলাদা করে ডিজাইন করে রাখবেন। একবার ডিজাইন করবেন, আপনি বারবার সেটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো এই যে বিষয়গুলোতে আপনি সব কিছু ক্যাচ করতে পারেন। ও আরেকটা খেয়াল করতে হবে, সেটা কি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো যে কোন টেক্সটগুলো স্ট্যাটিক আর কোন টেক্সটগুলো ডাইনামিক, সেগুলো আমাদের বুঝতে হয়। যেমন এখানে আপনার ফুড গো, এটা কিন্তু একটা স্ট্যাটিক টেক্সট, এটা একটা স্ট্যাটিক টেক্সট, সার্চ লেখা একটা স্ট্যাটিক টেক্সট। বাট এখানে যে অল, কম্বো, স্লাইডার্স, এগুলো কি স্ট্যাটিক টেক্সট? এগুলো স্ট্যাটিক না। কারণ কি, এগুলো হলো আপনার সার্ভার থেকে আসবে, এগুলো সার্ভার থেকে আপনার অ্যাপের ভিতরে লোড হবে, এগুলো আপনি সরাসরি অ্যাপের ভিতরে বলতে পারেন না। ওকে, তার মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের মালিক, আপনার মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার আজকে একটা ক্যাটাগরি আপনার বেশি বাড়বে আপনার রেস্টুরেন্টে, সেক্ষেত্রে কী করবেন? আপনার অ্যাপের ভিতরে ঢুকে কোডিং করে তারপর আবার প্লে স্টপ করবেন? অবশ্যই না। আপনি কী করবেন? জাস্ট সার্ভার থেকে সেটাকে আপ করে দিবেন, আপনার অ্যাপ থেকে মানে এটাকে আপডেট হয়ে যাবে, ডাইনামিক, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই ভ্যালুগুলো সব ডাইনামিক, এই ভ্যালু সব ডাইনামিক, সব সার্ভার থেকে আসবে। এই যে অর্ডার নাও, এটা স্ট্যাটিক, ওকে, এটা বাটনের জাস্ট একটা নাম। তো এই, ভাইয়া, হ্যাঁ বলুন। এই যে ফ্রন্ট এন্ডের পরে কি আপনি ব্যাক এন্ড শেখাবেন না? আচ্ছা, ব্যাকএন্ড হিসাবে তো আপনি লারাভেল শিখতে পারেন বা জ্যাঙ্গো শিখতে পারেন, ঠিক আছে? এখন আপনার হুম। ফায়ারবেসটা তো দেখানো হবে, আর ব্যাকএন্ডের আসলে আমরা এপিআই ইন্টিগ্রেশন দেখাবো, বাট ব্যাকএন্ডের জন্য আপনাকে আলাদা করে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক শিখতে হবে। লারাভেল বা নোডজেস বা জ্যাঙ্গো শিখতে পারেন। আমাদের এখানে আছে, আমাদের কোর্স আছে, আমাদের কোর্সে আপনি করতে পারবেন, ঠিক আছে? সেখানে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, যেহেতু আপনি অলরেডি এখানে স্টুডেন্টের জন্য আর কি। ওকে, বাট নর্মালি হলো আমি এখনই আপনাকে ব্যাকএন্ড রিকমেন্ড করব না। আমি একটু আগে বলছিলাম না যে এসডিএলসি লাইফ সাইকেল, ব্যাকএন্ড ডেভেলপাররা ব্যাকএন্ডে কাজ করবে, ফ্রন্ট এন্ডে আপনি কাজ করবেন। প্রত্যেক কোম্পানিতে ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড আলাদা করে ডেভেলপাররা থাকে। আর যারা ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড দুইটাই পারে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে? আপনি ফ্লাটার শিখে আপনি ফ্লাটার নিয়ে এক বছর জব করেন, তারপর আপনি নিজেই ব্যাকএন্ড শিখতে পারবেন, ঠিক আছে? সো দেন আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম, হ্যাঁ। তো দেখেন এই যে ডায়লগের যে টেক্সটটা, এটা কিন্তু স্ট্যাটিক, কারণ এটা ব্যাকএন্ড থেকে আসবে না, আপনি জাস্ট ফ্রন্ট এন্ডে বলে দিবেন টেক্সট হিসাবে, তাই না? আবার এগুলো সব কিন্তু ডাইনামিক। তো এই কোনটা ডাইনামিক কোনটা স্ট্যাটিক, এগুলো আপনি করতে করতেই শিখে যাবেন। এগুলো আমরা প্রথম দিকে তো বুঝতাম না, আস্তে আস্তে আমরা শিখে গেছি, ওকে। Okay. So we want the data where টাইটেল the categories are একটু coffee বাড়ানো হবে and নাকি? also loose beans are also আচ্ছা, there. কারো মনে মাইক্রোফোন অন আছে, আপনি এবার ভিডিও And শুনতেছেন, সাউন্ড পাচ্ছে কারণে, বলুন। হুম, কিছু বলছেন? আচ্ছা বলুন, সমস্যা নেই, হ্যান্ড রাইজ করেছেন মনে হয়। ভাইয়া, হুম হুম। ম্যাম বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ইউএক্স ইউআই ডিজাইনটা যে দিল, ওটা কি আমরা জাস্ট ডিজাইন করে দিব নাকি ও আমাকে এপিআই দিবে ওই অ্যাপসের অনুযায়ী? অবশ্যই এপিআই দিবে, আপনাকে এপিআই দিবে, সেই এপিআই হলো আপনাকে ইন্টিগ্রেট করতে হবে অ্যাপের সঙ্গে। মানে আমাকে ইউএক্স ডিজাইনও দিবে প্লাস এপিআই দুইটাই দিবে আমাকে? হ্যাঁ, তো আমি দেখাচ্ছি আপনাকে। যেমন আমার রিসেন্টলি একটা প্রজেক্ট, আমি একটা ব্যাকএন্ডের একটা প্রজেক্ট দেখাচ্ছি আপনাকে। আই থিঙ্ক, আচ্ছা, ফ্রন্ট আমার তো এটা ফ্রন্ট এন্ড হিসেবে আমরা এটা ডেভেলপার হিসেবে কাজ করতেছি নাকি এখানে হুম হুম ফ্লাটার? হুম হুম, ফ্রন্ট রাইট। ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে হয় না ভাইয়া? জাভা স্ক্রিপ্টে তো আপনার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক আছে। আচ্ছা, নোডস হলো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। নোড জেএস।
হ্যাঁ, এখন দেখেন দেখেন। একটু খেয়াল করবেন যে আমার এখানে একটা ব্যাকএন্ডের এপিআই একটা ডক্স লেখা আছে, ওকে। যদিও এগুলোর পরের কিন্তু কনসেপ্ট, বাট আপনাদের কোশ্চেন্সের কারণে আমাকে ডিসকাস করতে হচ্ছে। এপিআই কি সার্ভার থেকে নাকি ফ্রি কোনো এপিআই? সার্ভার থেকে মনে হয় নেবে না ভাইয়া? আচ্ছা, হ্যাঁ, এইগুলো আমার কাস্টম এপিআই করা, আমার নিজের ব্যাকএন্ডে করা, বাট ফ্রি এপিআইও পাওয়া যায়, সেগুলো দেখাবো, সমস্যা নেই। জি, ফ্রি এপিআই নিয়ে কাজ করছি অলরেডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এগুলো হলো আমার কাস্টম এপিআই, আমি নিজে তৈরি করা, জেঙ্গোতে তৈরি করেছি আমি আর কি। সো এটা একটা মানি ম্যানেজমেন্ট টাইপের একটা অ্যাপ্লিকেশন, যেখানে হলো আপনার দেখেন আপনাকে এরকম করে একটা ডক্স দিবে। তো ডক্স এরকম হতে পারে বা ডিফারেন্ট টাইপের হতে পারে। সেখানে আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার ডক্স হিসেবে লিখে দিবে যে আপনার কোন এপিআইটা কী কী তথ্য নিবে, কোনটা কীভাবে কাজ করবে, কোনটা কোন টাইপের এপিআই হবে। এখানে লেখা আছে পোস্ট, গেট, ডিলেট, পুট, ওকে। এটা একটা ডকুমেন্টেশন, মানে কীভাবে আপনার এপিআইটা ইউজ করবেন সেটা আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার বলে দিচ্ছে যে এই এপিআইটা কী কী নিবে, কী কী দিবে, ওকে। তো দেখেন এখানে একটা পোস্ট নামে একটা, আমি একটা ইউজার অ্যাকাউন্ট দেখাই তাহলে ভালো হবে। ইউজার অ্যাকাউন্ট মানে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব, ওকে, একটা অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে দেখেন এইটাকে বলা হয় একটা এপিআই, যেটা পোস্ট এপিআই হবে। এখানে লেখা আছে বডি, মানে বডিতে আমাকে কী কী তথ্য পাঠাতে হবে। বডিতে আমাকে ইমেল পাঠাতে হবে, পাসওয়ার্ড পাঠাতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এটা কিন্তু সুন্দর করে বলা আছে এখানে, খেয়াল করছেন। তারপরে আমাকে রেসপন্সটা আমার কেমন হবে সেটাও কিন্তু বলা আছে এখানে। আর রেসপন্সটা হলো আমার কোডটা কত আসবে, 200 যদি সাকসেসফুলি রেসপন্সটা হয়। এবং সাথে হলো কিভাবে আমার রেসপন্সটা আসবে সেটাও এখানে বলা আছে। তো আবার দেখেন ডিলেট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার কি কি পাঠাতে হবে সেটা বলা আছে, রেসপন্সটা কি হবে সেটাও বলা আছে এখানে। তো এরকম করে আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার এপিআই ডকুমেন্টেশন দিবে, সেটা দেখে দেখে হলো আপনি সেই হিসাব করে আপনার অ্যাপের ভিতরে আপনি ইন্টিগ্রেট করবেন, ওকে। ভাই এগুলো তো আমাদেরকে শেখানো হবে, তাই না? এগুলো তো ব্যাকএন্ডের কাজ, বাট এগুলা পাওয়ার পরে আপনি এই এপিআই গুলা ফ্রন্টএন্ডে কেমনে ইন্টিগ্রেট করবেন সেগুলো দেখানো হবে। ওটাই পদক্ষেপ। হ্যাঁ, ওগুলো তো অবশ্যই দেখানো হবে। ঠিক আছে, মনে করেন আপনি এখানে এপিআই পেলেন না, এপিআই পাওয়ার পরে তথ্যগুলো তো আপনাকে আপনার অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করতে হবে, নিতে হবে, তাই না? তো এইকে বলা হয় এপিআই ইন্টিগ্রেশন, সেটা তো অবশ্যই ফ্রন্টএন্ডের বা ফ্লাটারের কাজ, সেটা আপনি দেখবেন। ভাইয়া অনেকে তো এপিআই দেয় না, মনে করুন গ্রুপে বা অন্যান্য ক্ষেত্রে ক্লায়েন্ট বলেন বা ফ্রেন্ড সার্কেল বলেন, অনলি শুধু ওরা বলতেছে যে একটা অ্যাপস এভাবে এভাবে আমাকে রেডি করে দাও, মানে একটা জাস্ট সিম্পল ভাবে হয়তো বলে দেয় আর কি মুখে বা সেক্ষেত্রে আপনি হাতে কলমে। ফায়ারবেস ইউজ করতে পারেন। ফায়ারবেস তো রেডিমেড ব্যাকএন্ড, সেক্ষেত্রে তো আপনার ব্যাকএন্ড লাগতেছে না, আপনি ফায়ারবেস ইউজ করতে পারেন। বা তাকে বলতে পারেন যে ভাই এটা আসলে ফ্রন্ট ব্যাকএন্ড থাকে, তো আমাদের সেক্ষেত্রে একটা ব্যাকএন্ড ডেভেলপার নিতে হবে, সে কথা বলে নেবেন। ঠিক আছে, আর যদি চার জানা তাহলে আমার ব্যাকএন্ড লাগবে না, কে বলতে পারেন ভাই যদি একটু ছোট প্রজেক্ট হয়। মূলত যারা ছোট প্রজেক্ট করে পার্সোনালি, তারাই মূলত এইসব কথা বলে যে আমাকে ট্যাপ রেডি করে দাও, মানে পার্সোনাল যদি ট্যাপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি একদম নর্মালি ফায়ারবেস ইউজ করে ফেলতে পারবেন। আর যারা আসলে বিজনেস টাইপের কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়, তারা কিন্তু জেনে বুঝেই আসে, যেখানে আমার ফ্রন্ট এন্ড থাকবে, ব্যাক এন্ড থাকবে, হয়ে তাদের বিজনেস নিয়ে কিছু করার পরিকল্পনা থাকে, তাহলে ঠিক আছে। আর যারা এরকম পোস্ট করে, এটা জাস্ট হলো নিজের জন্য তৈরি করে, হয়তো বা ছোটোখাটো একটা প্রস্তুত হতে পারে, সেটা আপনি ফায়ারবেসই করতেই পারেন, সমস্যা নেই। আচ্ছা, টেলিকম বা বুক অ্যাপ গুলো তো ফায়ারবেস এর মাধ্যমে করা হয়। হ্যাঁ, নর্মালি ছোটোখাটো প্রজেক্ট ফায়ারবেসেই করা যায় বা করা হয়, এই জন্য কাস্টম ব্যাকএন্ড আচ্ছা, করা হয় না। তো আপনি তাহলে বলেন, নর্মালি যদি আপনি যদি বলেন একটা যদি নোটপ্যাড অ্যাপ্লিকেশন, আপনার একটা বিল ডোনেশন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অথবা একটা ওয়েদার অ্যাপ্লিকেশন হতে পারে, এরকম ছোটখাটো যে অ্যাপ্লিকেশন, এগুলো ফায়ারবেস দিয়ে মূলত করা হয়। আর ফুড, তারপরে ই কমার্স, এগুলো কি ব্যাকএন্ডে না ফায়ারবেস দিয়ে করা যাবে? ফায়ারবেস দিয়ে সবই করা যাবে, ঠিক আছে। বাট আচ্ছা, লার্জ ঠিক আছে। স্কেলে হলে কি হয়, আপনার মনে করেন হাজার হাজার আপনার ইউজার তৈরি হয়ে যায়, তখন তো আপনার ফায়ারবেসে হাজার হাজার রিকোয়েস্ট আসবে, তাই না? তখন তো আপনার অনেক হুম, টাকা ফায়ারবেসকে পে করতে হবে। এই জন্য হলো বড় অ্যাপগুলো হলো ফায়ারবেস রিকমেন্ড করা হয় না আর কি, ঠিক আছে, এটাই। আচ্ছা আচ্ছা, ভাই, ঠিক আছে ভাই। ফুল স্ট্যাক এটা কি? ফুল স্ট্যাক মানে হলো যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারে, তাকে বলা হয় ফুল স্ট্যাক। ও আচ্ছা আচ্ছা। This না, হ্যালো। গ্যাসে be here. দেখি যে ফেসবুক দেখি যে I will অনেকেই বলে still যে get the very same আচ্ছা, কেউ যে মানে মাইক্রো মানে অন্য ভিডিও শুনতেছেন, তো একবারে ভিডিও শুনে আবার এখানে ক্লাস করতেছেন কেমন জানি না। হ্যাঁ বলুন। ভাই, গ্যাস শিখলে কেমন, এটা এটা শিখলে কেমন?
কোনটা? ফুল স্ট্যাক ফুল স্ট্যাক হুম। ডেভেলপমেন্ট, এটা শিখলে কিরকম হবে? আচ্ছা, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আপনি কনসেপ্টটা বোঝেন, আমি আবার বলি সেটা হলো যে আপনি ফ্ল্যাটটা শিখতেছেন না, এটা আপনি ফ্রন্ট এন্ড শিখতেছেন, রাইট? চান যে আপনি ব্যাক এন্ডের জন্য একটা জ্যাঙ্গো শিখবেন, অথবা লারাভেল শিখবেন, অথবা নোটজেস শিখবেন, একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক শিখবেন। তখন মানে কি, আপনি ফ্রন্ট এন্ডও ফ্ল্যাটটা পারতেছেন, ব্যাক এন্ডও পারতেছেন, তখন আপনি হলো ফুল স্ট্যাক ডেভেলপার। বুঝছেন? জি বুঝছি। না, জ্ঞাতে বলে যে ফেসবুক অ্যাড আছে যে, না এটা ইয়ে করার জন্য, শেখার জন্য, সেটা বলতেছি। এটা জানতে চাইছিলাম আর কি আপনার থেকে। না, যে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারে তাকে ফুল স্ট্যাক বলা হয়। এখন ফ্রন্ট এন্ড তো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, তাই না? আপনি ফ্ল্যাটারও ফ্রন্ট এন্ড, আর রিয়েক্ট নেটিভও ফ্রন্ট এন্ড, তাই না? সো আপনি ফ্রন্ট এন্ড যেগুলো একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, ব্যাক এন্ডে যেগুলো একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, তখনই আপনি ফুল স্ট্যাক ডেভেলপার। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। ভাই হচ্ছে মানে লারাভেল যে বললেন, ব্যাকএন্ডে লারাভেল, আসলে লারাভেল ব্যাকএন্ডের জন্য লারাভেল কি আলাদা, নাকি আমরা যে লারাভেল যেটা ইউজ করি ওইটা? আচ্ছা, লারাবেল আপনার মূলত একটাই, বাট লারাবেলের জন্য আপনার আলাদা করে হলো লারাবেলের ফ্রন্ট এন্ডও আছে, HTML CSS ইউজ করা যায়, বা লারাবেলের নিজস্ব ফ্রন্ট এন্ড সিস্টেম বর্তমানে আছে। বাট নর্মালি লারাবেলটা ইউজ করা হয় আপনার ব্যাকএন্ডের জন্যই। ঠিক আছে? মানে হচ্ছে ভাই, আমি হচ্ছে লারাভেল ডেভেলপার একজন, হ্যাঁ, আমি আচ্ছা। ওয়েবসাইটে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করি হুম। সাধারণত। তো আমি বলতে চাচ্ছি যে যে মানে আমাদের যে ই কমার্স ওয়েবসাইট গুলা মানে আমরা ডেভেলপ করে দিই, অনেকেই বলে ভাই আমাকে এপিআই বেস ওয়েবসাইট বানাই দেন যাতে পরবর্তীতে আমরা অ্যাপে সাথে, অ্যাপে ইউজ করতে পারেন, হ্যাঁ হ্যাঁ। বল। মানে হচ্ছে যে আমাদের যে নর্মাল লারাভেল যেটা আমরা ইউজ করতেছি ওইটা দিয়ে তো এটার মানে ব্যাকএন্ডটা তৈরি করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলা হয় রেস্ট এপিআই। তারপরে রেস্ট এপিআই দিয়ে হলো করেন, তাহলে কি হবে, ওই এপিআইটা হলো আপনি আবার এই অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারবেন। আর আপনি রেস্ট এপিআই ইউজ না করেন, সরাসরি আপনার ফ্রন্ট এন্ডের সঙ্গে ব্যাক এন্ডের কোডগুলো অ্যাডজাস্ট করে ফেললেন লজিক লিখে, তাহলে কি হবে যে আপনার ওইটা তো তাহলে আপনি আবার মোবাইল অ্যাপে ইউজ করতে পারবেন না। এই জন্য মূলত এখন সবগুলো এপিআই দিয়েই করা হয়, যাতে হলো আপনার ফ্রন্ট এন্ডেও মোবাইল ইউজ করা যায় তথ্যগুলো। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ডিসকাস কথা বলবো। যেমন দেখেন, আমি দেখাচ্ছি, যেমন যেহেতু কোথায় কোথায় আসছে দেখিয়ে দিচ্ছি। এখানে ওপেন করা আছে, ওপেন করা আছে। দেখেন, যে আমাদের বলছিলাম যে আমাদের হলো লার্ন উইথ নোমানের যে নিউ ওয়েবসাইটটা হচ্ছে, অনেক বড় ওয়েবসাইট হবে। তো এই ওয়েবসাইটটা কিন্তু লারাবেল দিয়ে করা, বর্তমানে লারাবেল দিয়ে করা হচ্ছে আর কি। তো এটা মূলত আমাদের এডমিন যে ড্যাশবোর্ডটা থাকবে এটা মোটামুটি কমপ্লিট। তো দেখেন এখানে কত ধরনের বিষয় এখানে আছে। আমরা টিচার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোর্স ক্রিয়েট করা, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টিচার প্রোফাইল, পেমেন্ট হিস্টোরি, ঠিক আছে? এরকম করে কিন্তু অনেক অনেক বিষয় কিন্তু এখানে আছে, তাই না? সো এইটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু, আচ্ছা, লগ ইন করতে হবে, লগ ইন করার নাই আমি। ভাই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? না। আচ্ছা আচ্ছা, wait। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই। ওকে। সো আই থিঙ্ক এখন দেখতে পাচ্ছেন, রাইট? সো এই যে সাইটটা, এটা কিন্তু আমাদের লারাবেল দিয়ে তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের লারাবেল দিয়ে তৈরি হচ্ছে সাইটটা, ওকে? তো এখানে দেখেন যে আমাদের টিচার ম্যানেজমেন্ট থেকে এটা আমার ড্যাশবোর্ড, এখানে পুরাটা হলো আছে এখানে। এটা হলো আপনার এডমিন ড্যাশবোর্ড, যেটা এডমিন দেখতে পারবে মূলত, ঠিক আছে? তারপর টিচার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কারা কারা টিচার আছে, তাদের পুরো বিষয়, এখান থেকে টিচার ক্রিয়েট করা, তারপরে একটা কোর্স যে আসে সেই কোর্সটাকে এখান থেকে বিল্ড করা, ক্রিয়েট করা। দেন হলো আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেমেন্ট হিস্টোরি, ঠিক আছে? তারপরে হলো আপনার কোর্স ম্যানেজমেন্ট করা, মানে সব কিছু অটোমেটিক হবে। তো এটা হলো আমাদের পুরোটা ইউআইএক্স সহ শুরু করে আমাদের ইউআই ফ্রন্ট এন্ড করা শেষ, এবং ব্যাক এন্ড আমাদের ড্যাশবোর্ড শেষ। এখন শুধুমাত্র আপনাদের যে মানে কি বলে স্টুডেন্ট ড্যাশবোর্ড সেটা তৈরি হবে,
এবার তৈরি হলে আপনাদেরকে ওই ড্যাশবোর্ডে সবাইকে প্রোফাইল ক্রিয়েট করে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা একটা ড্যাশবোর্ড পাবেন আপনাদের, ওখানে সব কিছু থাকবে আপনাদের কোর্সের বিষয়ে। ওকে, আপনারা হয়তো সব কিছু পাবেন না, বাট আপনাদের পরে যারা ব্যাচগুলো আসবে তারা একদম সবাই ওয়েবসাইট ব্যবহার করে মূলত সব কিছু করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এই কেসটা আমাদের হচ্ছে, এবং এইটা দেখেন এখানে কিন্তু ফ্রন্ট এন্ডও করা হয়েছে, ব্যাক এন্ডও করা হয়েছে, এবং পুরোটা কিন্তু লারাভেল ইউজ করা হয়েছে। ফাইন। তো আপনি, এবং এটি কিন্তু এপিআই এর মাধ্যমে করা হয়েছে, মানে আমি চাইলে একটা অ্যাপ তৈরি করতে পারবো লার্ন উইথ নোমানে, অলরেডি কাজ চলতেছে আমাদের অ্যাপের। তো আমরা জাস্ট কী করবো, ওই লার্ন উইথ নোমান যে অ্যাপটা হবে সেটা জাস্ট আমরা এই এপিআইগুলো এখান থেকে নিয়ে ডাটাগুলো আমরা অ্যাপের ভিতরে শো করাবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ শিখতে পারবে, সব কিছু বিষয় আস্তে আস্তে ক্লিয়ার হবে আমি জানি, কারণ যখন আমরা প্রথম শেখা শুরু করেছি তখন আমাদের অনেক কনফিউশন ছিল যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ডাটাবেস কি, আবার কোনটা কি ফ্রেমওয়ার্ক, তাই না? সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হতে পারবেন, সমস্যা নেই। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? জি ভাই। বুঝতে পারছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টটা খুব বড় একটা প্রজেক্ট, অনেক লাখ টাকার প্রজেক্ট, এখানে আমার ইনভেস্ট করা, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে, আপনারা দোয়া রাখবেন ভালো কিছু করতে পারি আমরা। এবং এইটা আমাদের তৈরি হয়ে গেলে আমাদের পুরোটা একদম মানে কি বলে এটাকে, অটো হয়ে যাবে, ঠিক আছে? আমাদের ডাইনামিক্যালি, মানে আমাদের এইভাবে করে আলাদা আলাদা গ্রুপ মেনটেন করা কিছু করতে হবে না। আমাদের আবার গুগল, আমরা যেটা করি যে গুগল ক্লাসরুম ইউজ করি, আবার আলাদা করে গ্রুপ অ্যাসাইনমেন্ট সাবমিট করি, এগুলো না করে আমরা সব কিছু এক জায়গা থেকে সব মেনটেন করতে পারবো, টিচার থেকে শুরু করে জি ভাই, ইউজার, এখান থেকে তো দেখাই যাবে যে কোন স্টুডেন্ট কোন পজিশনে আছে, তার মার্ক সব কত, এগুলো দেখা সব যাবে না? কিছু দেখা যাবে, এভরিথিং। জি জি। ওকে, উস্তাদে মেবি এমন হ্যাঁ একটা হ্যাঁ, ওয়েবসাইট আছে। আচ্ছা হ্যাঁ, এটা হলো এডমিনের আর জন্য, একটা মানে এডমিন হলো এখান থেকে আপনার স্টুডেন্ট ম্যানেজমেন্ট, টিচার ম্যানেজমেন্ট, পোস্ট ম্যানেজমেন্ট সবই করতে পারবে। আবার যারা টিচার আছে তাদের আলাদা একটা ড্যাশবোর্ড হবে, সেই টিচার ড্যাশবোর্ডটা আপনারা কি করতে পারবে, টিচাররা দেখতে পারবে যে কোন স্টুডেন্ট ভালো করতেছে, তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া, ক্লাস নেওয়া, তার কত টাকা আর্নিং হইলো, সব কিছু সেটা দেখতে পারবে। আবার আপনারা যারা ছাত্র তারা দেখতে পারবে আর কী কী কোর্স করেছেন, কোন দিনে কী ক্লাস, কী কী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট আপনার ডিউ আছে কিনা, পেমেন্ট ডিউ আছে কিনা, আপনার সার্টিফিকেট অ্যাভেলেবল কিনা বর্তমানে, সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? এরকম আলাদা আলাদা করা হলো আপনার ড্যাশবোর্ড থাকবে সবার জন্য। স্যার, হ্যাঁ বলুন। এটা তো মনে হয় যে প্রোগ্রামিং হিরোর যে ওয়েবসাইটটা আছে ঠিক ওই রকমের মতন মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোগ্রামিং হিরো অথবা উস্তাদ বলতে পারেন, ঠিক আছে? ওদের মতো ওয়ে তৈরি হচ্ছে আর কি, সব কিছু এক জায়গা থেকে ম্যানেজ হবে আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে ফিগমা ফাইল দিচ্ছেন, আমি দেখি না, মনে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো, তো আমি কাজ শুরু করে দিতে পারবো? যদি হয়ে যায় গ্রুপে পোস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই পারবেন। সো আই হোপ যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া, শুনলে। ওকে, সো আমরা হলো গত লেসনে এটা বলছিলাম যে যখন আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করবেন তখন তারা আপনাকে একটা এইভাবে করে ফিগমা ফাইল দেবে, যে আপনার কিছু এখানে স্ক্রিনস থাকবে এবং স্ক্রিনের ফলোগুলো কী হবে সেটা এখানে বলা থাকবে, বা টোটাল ফিচার কী হবে সব কিছু এখানে বলা থাকবে। এবং আপনি এখান থেকে জাস্ট কি করবেন, এগুলো ফলো করে আপনার কোডে, ফ্ল্যাটার কোডে এই ডিজাইনটা কনভার্ট করবেন, তাই না? তো এখানে আমাদের একটা ফিগমা ফাইল আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই ফিগমা ফাইলে আমরা কিছু কথা বলছিলাম যে একটা ফিগমা ফাইল পাওয়ার পরই আমাদের কোন বিষয়গুলোকে ফলো করতে হবে, কিছু বলবেন? ওকে, না মানে আর কি আমার ওই যে ইউআই চলতেছিল না আর কি, মানে প্রেজেন্টেশনটা চলতেছিল না, এই কারণে আর কি হ্যান্ড রেজ করছিলাম। ওকে, তো এইখানে প্রথমে আমাদের কোন বিষয়টা ফলো করতে হবে সেটা বলছিলাম, যে প্রথমে আমাদের খেয়াল করতে হবে থিম কালার কোনটা, তারপর টেক্সট স্টাইল কোনটা, রাইট? তারপরে হলো টেক্সটের সাইজ কী কী আছে, কোনগুলো কমন যেটা আছে, আইকন কী কী আছে, এই বিষয়গুলো আমাদের ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। তো আজকের আমরা সেটাই কোডিং করে দেখবো আর কি। তো প্রথমেই আমরা কি করব, চলে যাচ্ছি আমাদের একটা প্রজেক্টে। এই প্রজেক্টটা আমি ওপেন করতেছি এই কারণ হলো যে এখান থেকে আপনাদের শেখার কিছু আছে, যে একটা রিয়েল লাইফ প্রজেক্ট কিভাবে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করা হয়, তাই না? যদি একটা মোটামুটি বড় টাইপের প্রজেক্ট হয় তখন আপনি কিভাবে করে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করবেন। তো আমি আমার তৈরি করা একটা প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার দেখাবো। দেখতে পাচ্ছি সেটা হয় থাকে মূলত, এটা ডিপেন্ড করে ডেভেলপারদের উপরে আসলে সে কীভাবে তার প্রজেক্টের
যে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করবে অবশ্যই সবার পার্সোনাল ডিপেন্ড করে। তাছাড়া হলো আপনার এমবিসি, এমবিবিএম এই প্যাটার্নগুলো মূলত ইউজ করা হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে এগুলোর সঙ্গে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া হয়। তো এখানে আমার তৈরি করা একটা লেজার প্ল্যান অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যে প্রথমে অ্যাসেট আছে, তো দেখেন অ্যাসেটের ভিতরে আমরা কী কী রাখতে পারি। অ্যাসেটের ভিতরে আমরা ফন্টস রাখতে পারি, ইমেজেসগুলো রাখতে পারি। তো আবার ইমেজ কয় টাইপের হতে পারে, ইমেজ হতে পারে পিএনজি, হতে পারে আপনার এসবিজি, ঠিক আছে, হতে পারে। তো আমি এখনই কোনো প্রশ্ন রিসিভ করতেছি না, আমি একটু শেষ করে তারপরে আপনাদের প্রশ্ন আমি গ্রহণ করব। তো এই অ্যাসেটের ভিতরে কী থাকতে পারে, ফন্টস থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সবই থাকতে পারে, ওকে। তো এগুলোকে আমরা অ্যাসেটের ভিতরে রাখবো। দেন এই যে লিপ ফোল্ডার, এখানে আমাদের সকল কাজ। তো এই লিপ ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাপ নামে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করেছি, এবং এই অ্যাপের ভিতরে প্রত্যেকটা ফিচার ওয়াইজ আমাদের কাজগুলো করতে হবে। দেখেন এখানে বাইন্ডিংসের কাজটা আমি এখন হয়তোবা বললে বুঝবেন না, বাট যখন আমরা গেটেক্স স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব তখন আমাদের এটা প্রয়োজন হবে। এটা জাস্ট মনে রাখেন যে আমাদের যখন আমরা গেটেক্স নিয়ে কাজ করি তখন আমাদের স্ক্রিনগুলো বাইন্ডিং করতে হয় আমাদের কন্ট্রোলারের সঙ্গে, এই জন্য হলো আমরা এটা ইউজ করি। তারপর হলো কনস্ট্যান্ট, মানে এখানে আপনার কনস্ট্যান্ট বলতে কি, যেগুলো আপনার যে ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট থাকবে, কখনো চেঞ্জ হয় না নর্মালি, তো সেগুলোকে আমরা একটা কনস্ট্যান্ট ফোল্ডারের ভিতরে রাখতে পারি, ওকে। তো দেখেন এখানে এপিআই বেস ইউআরএল বলতে হলো এই যে ইউআরএলটা কিন্তু আমাদের সকল এপিআই সঙ্গেই অ্যাড হবে বা ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে একবারে চেঞ্জ করে দিই তাহলে আমাদের সকল জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো যেগুলো স্ট্যাটিক টাইপের ভ্যালু সেগুলো আমরা এখানে রাখতে পারি। তারপর এখানে টোকেনস আছে, যে টোকেনগুলো আমাদের দেখা যাচ্ছে যে বারবার চেঞ্জ করতে হবে না, ওকে, সেগুলোকে আমরা রাখতে পারি এখানে। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার্স। তো কন্ট্রোলার্স মিনস হলো কি, যে আমাদের একটা স্ক্রিন কিভাবে কন্ট্রোল হবে, ডাটাগুলো কিভাবে পাস হবে, কোথা থেকে ডাটাগুলো আসবে, ডাটাগুলো কই যাবে, এগুলোকে কন্ট্রোল করে মূলত কন্ট্রোলার। লাইক যদি আমরা এখানে একটু আসি, তো আমাদের এই যে ডেটাগুলো অবশ্যই আমাদের সার্ভার থেকে আসবে, তো সার্ভার থেকে কিভাবে আসবে, আবার এখান থেকে কীভাবে সার্ভারে যাবে, তো এই যে পুরো কন্ট্রোলার দায়িত্বটা মূলত কী করে, কন্ট্রোলার করে থাকে, রাইট। তো দেখা যাচ্ছে যে একটা কন্ট্রোলার একাধিক স্ক্রিনকেও কন্ট্রোল করতে পারে, আবার একটা কন্ট্রোলার শুধুমাত্র একটা স্ক্রিনকে কন্ট্রোল করতে পারে। এটা ডিপেন্ড করবে আমার ডাটা ফ্লোটা কেমন তার উপর আসলে, ঠিক আছে। সরি, এটা না, এটা হ্যাঁ। দেন কি আছে আমাদের, এই দেখেন এই কন্ট্রোলারের ভিতরে জাস্ট পার্ট করা আছে, যে অথ মানে কি, অথেন্টিকেশন মানে সাইন ইন সাইন আপ, এই জন্য আমাদের এখানে কন্ট্রোলার রাখা আছে। তারপর ক্যাটাগরি একটা বলবেন, হ্যালো, মাইক্রোফোনটা অন করছেন কেন? নাই, হ্যাঁ ভাইয়া, হলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমাদেরকে আজকে ভিজুয়াল স্টুডিও কি দেখাবো নাকি অ্যান্ড্রয়েড স্টুডিও? আচ্ছা দুইটা দেখাবো, সমস্যা নেই, প্রবলেম নাই, চিন্তা করেন না। ওকে, তারপর দেখেন যে এই যে ক্যাটাগরি একটা ফিচার্স, তো এই ক্যাটাগরি যে আমাদের কন্ট্রোলারগুলো থাকবে সেটা এখানে রাখা আছে ক্যাটাগরির আন্ডারে, ওকে। তারপর এরকম করে প্রত্যেকটা কন্ট্রোলার, এবং কন্ট্রোলার বলতে হলো যতগুলো ফিচার আছে বা প্রত্যেকটা কন্ট্রোলারে কিন্তু কিছু কিছু স্ক্রিনকে কন্ট্রোল করতেছে, তো তার উপর ডিপেন্ড করে হলো কন্ট্রোলারগুলো এখানে রাখা হয়েছে, ওকে। দেন হলো ডেটা। ডেটা মানে হলো এটার ভিতরে দুইটা ফোল্ডার রাখা হয়েছে, একটা হচ্ছে মডেলস আর একটা হচ্ছে কি প্রোভাইডার্স। তো মডেল মিন হলো আপনার ডাটা মডেল, ওকে, বা কাস্টম মডেল। সো কাস্টম মডেল বলতে কি, আই থিঙ্ক আপনারা এটা এখনো করেননি, বাট সামনে ইনশাল্লাহ পাবেন। সো কাস্টম মডেল বলতে অনেক সময় আমরা দেখি না যে স্ট্রিং, ইন্টিজার, তাই না, তারপর লিস্ট, এগুলো কিন্তু একটা ডাটা স্ট্রাকচার। তো এরকম করে ডাটার একটা আমাদের স্ট্রাকচার নিজেদের তৈরি করতে হয় অনেক সময়। তো এই স্ট্রাকচারগুলো আমরা জাস্ট কি বলি, মডেল বলি। ডেটার মডেল বা ডেটার শেপ বা ডেটার ব্লু প্রিন্ট, দেখতে ডাটাটা কেমন হবে, এগুলো তৈরি করতে হয়, সেগুলো আমরা এখানে রেখেছি মডেলগুলো। তারপরে প্রোভাইডার্স মানে হলো যে এখানে মূলত আমরা এপিআই এর সঙ্গে কিভাবে আমাদের অ্যাপটা কানেক্ট হবে, কিভাবে এপিআইতে রিকোয়েস্ট যাবে, কিভাবে আমরা রেসপন্সটা পাবো, সেই যে কোডগুলো সেটা হলো আমরা এখানে রেখেছি।
যদি আমরা এখান থেকে একটা দেখানোর চেষ্টা করি যে অথ প্রোভাইডার, তো দেখেন যেখানে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিভাবে সাইন আপ করতেছি, কিভাবে আমরা ইমেল ভেরিফাই করতেছি, তো তারপরে সেন্ট ওটিপি কেমনে পাঠাচ্ছি, তো এই বিষয়গুলো হলো আমরা মূলত এই প্রোভাইডারের ভিতরে রেখেছি। ওকে, তারপর আছে লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজ তো আই থিঙ্ক আপনারা বোঝেন যে লোকাল ডাটাবেস, সেটা আমরা এখানে রেখেছি। তারপর আছে রাউট। রাউট মানে কি, যে আপনার একটা স্ক্রিন থেকে আপনি অন্য একটা স্ক্রিনে কীভাবে নেভিগেট হবেন, আপনি কীভাবে একটা স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাবেন বা ব্যাক করবেন, তো এই যে নেভিগেশন সিস্টেম বা রাউটিং সিস্টেমটা, এটি মূলত আমরা এই রাউটের ভিতরে রেখেছি। ওকে, তারপরে আমাদের টোস্ট আছে। তো টোস্ট মানে কি, দেখেন না অনেক সময় যে কোনো একটা অ্যাকশন কমপ্লিট হইলে নিশ্চয়ই একটা ব্ল্যাক লাইন আসে টোস্টের মতো করে, সেটা এখানে রাখা হয়েছে। তারপর এখানে লেখা আছে ট্রান্সলেশনস, মানে যদি একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে, তো এখানে এই অ্যাপটা দুইটা ল্যাঙ্গুয়েজ আছে লাইক বাংলা এবং ইংলিশ, তো যদি একটা অ্যাপের ভিতরে একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে সেটা আমরা এই ট্রান্সলেশনের ভিতরে রাখতে পারি। তারপর আছে ইউআই। ইউআইতে কি, ইউআইতে হলো আমাদের পুরো যে স্ক্রিনগুলো সেটা রাখা হয়েছে। তো অ্যান্ড্রয়েডের ভিতরে হলো আমাদের প্রত্যেকটা স্ক্রিনে রাখা হয়েছে। দেখেন আমাদের প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা করে এখানে ফোল্ডার তৈরি করা হয়েছে। লাইক অথের ভিতরে কী কী আছে দেখেন, অথের ভিতরে হচ্ছে আপনার সাইন ইন, সাইন আপ, পিন সেট আপ, ইমেল ভেরিফিকেশন, অথ স্ক্রিন, মানে যেগুলো অথ রিলেটেড সবগুলো আমাদের অথ ফোল্ডারের ভিতরে রাখা হয়েছে। আবার যেগুলো বাজেট সম্পর্কিত সবগুলো স্ক্রিন আমাদের এই বাজেটের ভিতরে রাখা হয়েছে। ওকে, আবার যেগুলো ক্যাটাগরি সম্পর্কিত সবগুলো স্ক্রিন আমাদের এই ক্যাটাগরির ভিতরে রাখা হয়েছে। তো এরকম করে আমাদের প্রত্যেকটা ফিচারের আন্ডারে আমাদের স্ক্রিনগুলো রয়েছে। ওকে, দেন হলো কি আমাদের শিমার ইফেক্ট। আই থিঙ্ক আপনাদের শিমার ইফেক্ট নিয়ে আইডিয়া থাকতেও পারে, না থাকতে পারে, সমস্যা নেই। আসলে দেখেন না যে যখন লোডিং হয় তখন মূলত এটা লোডিং ইন্ডিকেটর ঘোরে, তাই না? অথবা যখন আপনি ওটাকে বলা হয় লোডিং ইন্ডিকেটর। বাট যখন আপনি যখন আপনি ইউটিউবে ঢোকেন, যদি ইউটিউবের আপনার নেট না থাকে তখন কি হয়, আপনার কিছু দেখেন যে ইফেক্ট কিন্তু ব্ল্যাক একটা ইফেক্ট দেখা যায়, তাই না, যখন আপনার নেট না থাকে না। তো এটাকে বলা হয় শিমার ইফেক্ট। তো এইগুলো আমাকে তৈরি করতে হয়েছে। তারপরে হলো আপনার থিম। থিম মানে এটা আজকে দেখবো আমরা থিমটাকে। থিম মানে হলো ওই যে বলছিলাম যে এই অ্যাপের যত কালার সবগুলো আমরা এক জায়গায় রেখে দেব, এই অ্যাপের যত আইকন সবগুলো আমরা এক জায়গায় রেখে দেব, যত অ্যাপের সাইজ সবগুলো আমরা এক জায়গায় রেখে দেবো। তাহলে কী হবে, যদি এক জায়গা থেকে চেঞ্জ করা হয় তাহলে যদি এই সাইজটা বা এই কালারটা অ্যাপের সবখানে ইউজ করা হয় তাহলে অ্যাট এ টাইম সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। আর যদি ভিন্ন ভিন্ন মানে যদি ভিন্ন ভিন্ন স্ক্রিনে আমরা স্ট্যাটিক রেখে দিই তাহলে কিন্তু আমাদের সকল জায়গা থেকে গিয়ে চেঞ্জ করতে হবে। তো এই জন্য এগুলোকে আমাদের একটা জায়গা থেকে হ্যান্ডেল করতে হয়। ওকে, তো অল কালার্স, অল আইকন, অল সাইজেস, অল টেক্সট স্টাইল, অল টেক্সট, এই সবগুলো আমাদের থিমের ভিতরে রাখতে পারি আমরা। তারপর আছে উইজেটস। উইজেটস মানে কি, কাস্টম উইজেটস। লাইক আপনাকে বলছিলাম যে যেগুলো আমাদের বারবার ইউজ করতে হবে। একটা উইজেট যদি সেম উইজেট বাট এটা মনে করেন ওই অ্যাপের ভিতরে 5 থেকে 7 জায়গায় ইউজ করা হয়েছে, তখন কী করবো, লাস্টে আমরা একবার তৈরি করে নেব, সেটাকে আমরা বারবার ইউজ করব। তো দেখেন এখানে কাস্টম অ্যাপবারটা হলো একটা উইজেট, মানে কাস্টম উইজেট মানে এটা হলো আমরা একবার তৈরি করছি, এই অ্যাপবারটা আমরা প্রত্যেকটা স্ক্রিনে ব্যবহার করব, এই জন্য জাস্ট আমরা এখানে তৈরি করে নিয়েছি। ওকে, তো এরকম করে আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে পারি। তো অবশ্যই এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। এখন আই থিঙ্ক আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে, রাইট? এভরিওয়ান, জি ভাইয়া। জি ঠিক আছে। সো আমরা এরকম করে ছোট একটা জাস্ট আমরা স্ট্রাকচার দাঁড় করাবো আমাদের নিউ প্রজেক্টে। তো এখানে আমাদের একটা প্রজেক্ট তৈরি করা আছে যে XT2 ফ্লাটার নামে। তো আমরা কি করব, প্রথমে একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করব। কারণ কি, অ্যাসেটের ভিতরে তো মূলত আমরা কি রাখি, ফন্টস রাখি, তারপরে কি রাখা হয়, আমাদের ইমেজ রাখা হয়, ভিডিও রাখা হয়, অডিও রাখা হয়, তাই না? তো আমরা সেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, নিউতে গিয়ে ডাইরেক্টরি ক্লিক করব। এখান থেকে আমরা বলবো কি ইমেজেস, সরি অ্যাসেটস, মানে এখানে আমরা একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করলাম। ওকে, তো আপনারা যারা বিএস কোড ইউজ করেন ভয় পাওয়ার কিছু নেই, সেখান থেকে আমি দেখিয়ে দেবো, প্রবলেম নেই। তো এখানে আমরা কি করলাম, একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করলাম। এখন এই অ্যাসেটের ভিতরে কী থাকতে পারে,
অ্যাসেটের ভিতরে আমাদের ইমেজ থাকতে পারছে না, তো আমরা অ্যাসেটের আন্ডারে একটা আমরা ডাইরেক্টরি তৈরি করব ইমেজ নামে। তারপরে কি থাকতে পারে, ফন্টস থাকতে পারে, তারপরে যদি আমাদের কোনো অডিও ভিডিও থাকে সেগুলো রাখতে পারি। ওকে, এরকম করে আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। দেন হলো আমাদের বাকি কাজ কোথায়, সব হলো আমাদের এই লিপ ফোল্ডারের ভিতরে। সো লিপ ফোল্ডারের ভিতরে আমরা ফার্স্ট অফ অল কী করতে পারি, প্রথমে আমরা এখানে একটা ডাইরেক্টরি তৈরি করতে পারি, লাইক বলতে পারি যে কনস্ট বলতে পারেন, মানে কনস্ট্যান্ট বা থিম বলতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে কনস্ট্যান্ট নামে উল্লেখ করলাম। কনস্ট্যান্টের ভিতরে আমরা অনেক কিছু রাখবো। তারপর কি থাকতে পারে, তারপর থাকতে পারে লাইক স্কিনস, এখানে সব স্ক্রিনগুলো আমাদের থাকবে। তারপর থাকতে পারে কি রাউটস, তাই না। তারপর থাকতে পারে কি আমাদের উইজেটস, মানে কাস্টম উইজেটস, রাইট। তো আমাদের প্রয়োজন মতো করে আমরা পরে আবার অ্যাড করে নিব। এখন এই কনস্ট্যান্টের ভিতরে কি থাকবে, এই কনস্ট্যান্টের ভিতরে আমাদের অ্যাপে সকল কালারগুলো থাকবে। এখানে প্রথমে বলতেছি যে অল কালার্স, ওকে। তারপরে হলো আমরা কিনতে পারি এখানে অল সাইজেস, দেন থাকতে পারে অল আইকনস, তারপর থাকতে পারে অল টেক্সট স্টাইল, তো এইগুলোকে আমরা আপাতত এখানে নিলাম, ওকে। এখন এই যে আমাদের অ্যাপটা আছে, এই অ্যাপটা বলছিলাম কি যে প্রথমেই আমাদের দেখতে হবে যে আমাদের কালার কি, আমাদের থিম কালার কি বা প্রাইমারি কালার কি, তাই না। তো যদি আমরা এখানে তাকাই তাহলে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন যে আমাদের এইটাই হলো আমাদের থিম কালার, তাই না। তাহলে আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের এখানে কালার কোডটা চলে আসছে। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা এই যে অল কালার্স যে ফাইলটা আসছে, আমরা ক্লাস তৈরি করব, একটা নাম দিচ্ছি আমরা যে ক্লাস অল কালার্স, ওকে। এবং এই অল কালার্সের ভিতরে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব কালার্সগুলো নেওয়ার জন্য। তো এখানে বলতে পারি যে স্ট্যাটিক ফাইনাল, এবং এখানে আমরা একটা ভেরিয়েবল নাম দিতে পারি লাইক যে প্রাইমারি কালার, ওকে, প্রাইমারি কালার। সো প্রাইমারি কালার একটা আমাদের ভেরিয়েবল নাম, আর এখানে হলো আমাদের একটা কালার নামে আমরা একটা কি করব, একটা উইজেট নিব, একটা ক্লাস নিব, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে কালারটা, এটা কিন্তু আমাদের ডার্ট ডট ইউআই এই প্যাকেজ থেকে ইম্পোর্ট হয়েছে, কারণ এই কালারটা হলো এই প্যাকেজেও আছে, বাট এখান থেকে নিলে আমাদের প্রবলেম হবে নেক্সটে। তো আমরা কি করব, ম্যাটেরিয়াল যে আমাদের এটা আছে প্যাকেজটা, সেখান থেকে আমরা কালারটা ইম্পোর্ট করবো, ওকে, এটা চেঞ্জ করে নেবেন। আর এইখানে আমরা যে কালারটা মাত্র দেখছিলাম সেই কালার কোডটা বসিয়ে দিব। সো এখানে জাস্ট আপনি প্রেস করলে কালারটা কপি হয়ে যাবে, এবং আপনি আবার এখানে আসেন, আসার পরে জাস্ট এখানে কালার কোডটা বসিয়ে দিবেন। আর যেহেতু এই কালারটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নয়, আপনি খেয়াল করবেন যে এই কালারটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নয়, আর আমরা যে কালার কোডটা কপি করছি এটা আছে কিছু হেক্সাডেসিমেলে। তো আপনি এখান থেকে জাস্ট এইটাকে এই যে হ্যাশটাকে রিমুভ করে দিয়ে এখানে বলবেন যে 0xFF, ওকে। তাহলে হলো এটা আমাদের এখন ইন্টিজার টাইপের কালার কোডে কনভার্ট হয়ে গেছে, রাইট। এবং কালারটা আমাদের দেখেন এই লেফট সাইডে চলে আসছে, কালারটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আরেকটা কালার নেব, সেকেন্ডারি কালার। কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে আমি এখানে বলতেছি যে সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার। আর সেকেন্ডারি কালারের জন্য আমি যেটা করব সেটা হলো যে সেকেন্ডারি কালার কোনটা আমাদের, দিস অন ইজ সেকেন্ডারি কালার, রাইট। তো আমরা জাস্ট এখান থেকে এই কালারটাকে কপি করতে পারি, কপি করে আমরা জাস্ট এই কালারটা এখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কালারটা চলে আসছে, দিস অন ইজ সেকেন্ডারি কালার। তারপরে আমাদের হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এগুলো তো আমাদের অবশ্যই থাকবে। সো আমি জাস্ট কন্ট্রোল ডি এটাকে বলতেছি আমরা যে ব্ল্যাক কালার, এবং ব্ল্যাক কালার কোডটা কি 0xFF, তারপর জাস্ট কয়টা 0 দিলে হয়ে যাবে 0।
আর হোয়াইট কালারের কোডটা কি 0FF, তারপরে দাশকাটা আপনি এফ বসিয়ে দেবেন। ওকে, তাহলে আমাদের এখানে কিছু কালার নেওয়া হয়ে গেল। যদি চান যে আপনি কালারটা চেঞ্জ করবেন সেটাও করতে পারেন, জাস্ট এখান থেকে প্রেস করে আপনার মতো করে চাইলে আপনি যে কালারটা সিলেক্ট করবেন যদি সিলেক্ট করে নেন তাহলে সেই কালার কোডটা এখানে বসে যাবে। ঠিক আছে, লাইক আপনার লাগবে রেড অথবা লাগবে আপনার মনে করেন যে ব্লু, তাহলে এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করতে পারেন ব্লুটাকে। তারপর হয়তো মনে করেন যে আপনি সিলেক্ট করলেন, দেখেন আপনার কিন্তু কালার কোডটা চেঞ্জ হয়ে গেল। বাট আমাদের এটা প্রয়োজন নেই, আমরা আগেরটাই ফিরে যাবো হোয়াইটে। এখন আমাদের কিন্তু কালারগুলো মোটামুটি নেওয়া হয়ে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হলো যে আমরা এখানে স্ট্যাটিক কেন ইউজ করলাম? কেউ বলতে পারবেন এখানে স্ট্যাটিক এবং ফাইনাল ইউজ করার কারণটা কি মূলত? বলেন, ভুল হবে সমস্যা নেই কোনো। ভাই ফাইনালটাকে দিয়ে ওই যে কালারের ভ্যালুটাকে ফাইনাল করে দেওয়া, যে এটাই থাকবে, ঠিক থাকবে, হ্যাঁ ঠিক আছে। আর স্ট্যাটিক? এইটা ভাই বলতে পারবো না। ওকে, স্ট্যাটিক মানে হলো যে আমরা কিন্তু জানি যে এই যে আমাদের ভেরিয়েবলগুলো এগুলো কিন্তু আমাদের একটা ক্লাসের ভিতরে আছে, তাই না? তো এই ভ্যালুগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ক্লাসের একটা প্রথমে অবজেক্ট তৈরি করতে হবে, দেন হলো সেই অবজেক্ট ধরে আমাদের এই কালারগুলো ইউজ করতে হবে, তাই না? বাট যদি আমরা এখানে স্ট্যাটিক ইউজ করি তাহলে আমাদের এই কালার, এই যে আমাদের অল কালার যে ক্লাসটা আছে এইটার থ্রুতেই জাস্ট ডট দিয়েই আমরা এই ভেরিয়েবলগুলো ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের আলাদা করে এই অল ক্লাস কালারের অবজেক্ট তৈরি করতে হবে না যদি হলো স্ট্যাটিক ইউজ করেন। তো একটা ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলগুলো বা যে ফাংশনগুলো স্ট্যাটিক থাকবে সেগুলোকে ইউজ করতে, সেগুলোকে অ্যাক্সেস করতে হলে আপনাকে এই অল ক্লাস বা এই ক্লাসের অবজেক্ট তৈরি করা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। এই জন্য হইলো আমাদের এখানে স্ট্যাটিক করা হয়েছে। যখন আমরা ইউজ করবো তখন আমি বলে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তারপর দেখেন যেখানে অল সাইজেস নেওয়া আছে, তো আমরা সেমভাবেই আমরা প্রথমে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে পারি। এবার বলতে পারি যে ক্লাস, ওকে, এবং এখানে বলবো কি অল সাইজেস, অল সাইজেস, ওকে। তো অল সাইজেস আমরা এখানে বলতে পারি স্ট্যাটিক ফাইনাল লার্জ সাইজ, ওকে। তো দেখেন আমরা আবার যাচ্ছি সেই আমাদের ফিগমা ফাইলের ভিতরে, এবং এইখানে আমাদের সব থেকে লার্জ সাইজ কোনটা হতে পারে একটু খেয়াল করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের এইটাই লার্জ, এর থেকে লার্জ সাইজ নাই। তো এইটার আমাদের সাইজটা কত? এটা সাইজটা হলো আমাদের এখান থেকে দেখি 25 পিক্সেল, রাইট? তো আমরা এখানে 25 পিক্সেল বলতে পারি, 25। তারপরে আমরা এরপরে বলতে পারি যে মিডিয়াম সাইজ। এখানে মিডিয়াম সাইজটা কত? তো আপনাদের যে পিপি ফাইলটা দেওয়া হবে সেখান থেকে দেখবেন যে মিডিয়াম সাইজটা কি হতে পারে। সো মিডিয়াম সাইজটা যে আই থিঙ্ক এই যে এটা হতে পারে, তাই না? তো এটা আমাদের মিডিয়াম সাইজ হতে পারে। ও এটা হলো আমাদের কপি করলে তো হবে না, এটা হলো আমাদের সাইজটা দিতে হবে যে সাইজটা কত, তাই না? সো এখান থেকে আমরা সাইজটা দেখতে পাচ্ছি কত, 16 পিক্সেল। তো আমরা সে কাজটা করবো যেখান থেকে আমরা বলবো কত, 16 পিক্সেল, ওকে। এবং আরেকটা নিচ্ছি আমরা স্মল সাইজ। তো স্মলের জন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি টুকটাক যে এইটাই হলো আমাদের স্মল সাইজ, তাই না? তো স্মল সাইজটা কত আমাদের দেখি একটু, 16। বাট এটা হলো আমাদের বোল্ড করা ছিল, এটা বোল্ড করা না, বাট সাইজটা প্রায় সেম। আর দেখি এর থেকে ছোট আর কিছু আছে কি না। লাইক এটা কত আমাদের, 15, ওকে। হ্যাঁ, তাহলে আমরা হলো এখান থেকে যেটা স্মল সেটাকে আমরা 15 ইউজ করতে পারি, রাইট? তো এখান থেকে কিন্তু আমাদের সাইজগুলো 12 ইউজ করা না? 12 স্মল সাইজ 12 না? এটা হলো আপনার ডিপেন্ড করবে আপনাকে যে ফিগমা ফাইলটা দেওয়া হবে সেই ফিগমা ফাইলটাতে আপনার একাধিক
টেক্সট স্টাইল থাকে বা টেক্সটের ফন্ট না স্টাইল থাকে। না অনেক যেগুলো হচ্ছে ওই প্যারাগ্রাফ সাইজ থেকে ওগুলো তো হচ্ছে 12 থাকে মনে হয়। 12 থাকে, এখানে বেশি দিয়েছে, হ্যাঁ স্ট্যান্ডার্ড 12-11 হ্যাঁ স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে। হ্যাঁ যেগুলো হ্যাঁ জি এটা বিপিএল বলুন। সেগুলো 16-17 থাকে, জি লাস্টগুলো 25-এর বেশি থাকে বা 25 থাকে, কিন্তু এখানে যেটা আপনাকে দেওয়া হবে আপনি তো সেটা ইউজ করবেন। ওকে জি ওকে ফাইন। সো আমরা হলো এখানে সাইজগুলো নিয়ে এসেছি, আমাদের আরো কোনো সাইজ থাকতো সেগুলো আমরা খানিকটা এভাবে করে। ওকে, তো এখন যাবো কোথায় আমরা, অল টেক্সট স্টাইলের ভিতরে। এখানে আমরা সেম ভাবে মেটেরিয়ালটাকে ইম্পোর্ট করতেছি, দেন জাস্ট আমরা এখানে একটা ক্লাস লিখবো, যে ক্লাস টেক্সট স্টাইলস, এবং এই ক্লাসের ভিতরে আমরা কি করব, আমরা সেম ভাবে যে স্ট্যাটিক ফাইনাল, এরপরে এখানে আমরা কিছু টেক্সটের স্টাইল তৈরি করব। তো টেক্সটের ক্ষেত্রে আসলে আপনি কোডটাকে কি বলতে পারেন, আমরা একটু যাচ্ছি আবার সেই ফিগমায়। লাইক আপনি এইটাকে বলতে পারেন যে হেডিং টেক্সট স্টাইল, এটাকে বলতে পারেন টাইটেল টেক্সট স্টাইল, এটাকে আপনি বলতে পারেন সাবটাইটেল টেক্সট স্টাইল, তাই না? এভাবে করে করে আপনি ভাগ করতে পারেন, কোনটাকে আজকে ছোট থাকে বলতে পারেন প্যারাগ্রাফ টেক্সট স্টাইল। তো এরকম করে আপনি আপনার মতো করে নেমগুলো ডিক্লেয়ার করতে পারেন। ওকে, তো আমরা যাচ্ছি আবার সেই কোডিংয়ে। আমাদের প্রথমে বলবো কি স্ট্যাটিক ফাইনাল, প্রথম বলতে পারি হেডিং টেক্সট স্টাইল, এবং এখানে আমরা কি করব, টেক্সট স্টাইল নামে আমাদের ক্লাসটা নিব, এবং এইখানে টেক্সটের যে কালারটা সেটা কি বলতে পারি, যে কালার্স ডট ব্ল্যাক, তাই না? কালার তো ব্ল্যাক কালারই ছিল, রাইট? হ্যাঁ এগুলো তো ব্ল্যাক কালারই, কিন্তু এখানে একটু খেয়াল করে আমি এখানে লিখলাম যে কালার্স ডট ব্ল্যাক, অল কালার্স দিলেই তো আসবে। রাইট, কারণ কি অল আমাদের কালার্স এইখানে যে কালারটা লেখা ছিল আমরা কিন্তু এখান থেকে সব ইউজ করবো, তাই না? আমরা কিন্তু স্ট্যাটিক করে কিছু দেব না, রাইট? সো এই জন্য আমাদের যেখানে কালার ক্লাসটা রাখা ছিল সেখান থেকে আমরা কালারগুলো ইউজ করবো, তাই না? তো আমাদের এই যে অল টেক্সট স্টাইলটা আমরা তৈরি করতেছি, এখানে কিন্তু আমরা কালার্স ডট ব্ল্যাক বলবো না, আমরা কি করবো, ওই যে আমাদের অল কালার্স যে ক্লাসটা আছে সেখান থেকে হলে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে আসবো, রাইট? এখন ওই তো বলছিলাম না স্ট্যাটিক ইউজ করার কারণ কি, দেখেন আমরা অল কালার্স যাই আবার একটু, তো অল কালার্স ডট দিয়েই কিন্তু আমি ব্ল্যাক কালারটা ইউজ করতে পেরেছি। কিন্তু যদি আমি স্ট্যাটিক ইউজ না করতাম তাহলে কিন্তু এই কালার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে হতো, তারপর সেই অবজেক্ট ধরে আমাদের এই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে হতো। আই থিঙ্ক এখন ক্লিয়ার, রাইট? এই জন্য আমরা স্ট্যাটিকটা ইউজ করছি। তো এখন এই যে টেক্সট স্টাইল সাইজটা কি হবে, সাইজটা বলবো যে আমরা স্টাইল ও সরি আচ্ছা ঠিক আছে, এখানে কি হবে সাইজ মানে ফন্ট সাইজ, রাইট? তো ফন্ট সাইজটা আমরা কি বলবো, ওই যে আমাদের অল সাইজ ছিল সেই অল সাইজ থেকে আমরা কি করব, হেডিং, ওর নাম ছিল কি লার্জ, সরি হ্যাঁ লার্জ সাইজ, সেটাকে নিয়ে আসলাম। ওকে, আর এখানে মনে হয় আর কিছু চেঞ্জ, ও আচ্ছা বোল্ড করতে হবে, রাইট? তো ফন্ট ওয়েটটাকে আমরা কি করব, ফন্ট ওয়েট ডট বোল্ড করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে আমাদের হেডিং স্টাইল তৈরি করা হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে টাইটেল টেক্সট স্টাইল তৈরি করতে পারি। টাইটেল টেক্সট স্টাইল, এখানে আমাদের ব্ল্যাক কালারটা থাকুক, লার্জের পরিবর্তে কি হবে মিডিয়ামটা হবে, আর বোল্ডটাকে আমরা একটু কমিয়ে দেব, এটাকে বলতে পারি যে কত, লাইক 40। ওকে, পুরোপুরি বোল্ড হবে না। ওকে, তো এটা গেল টাইটেল টেক্সট স্টাইল। এরপরে আমরা কি করতে পারি, সাবটাইটেল টেক্সট স্টাইল তৈরি করতে পারি। সাবটাইটেল টেক্সট স্টাইল, ব্ল্যাক কালার থাকুক, মিডিয়াম সাইজ হবে না, স্মল সাইজ ইউজ করতেছি। আর এখানে সাবটাইটেলে আমাদের জাস্ট নর্মাল রাখবো, আমরা কোনো বোল্ড করবো না, ঠিক আছে? আমাদের এখানে 3 স্টাইল তৈরি করা হয়ে গেল, তাই না? যদি আপনাদের একাধিক কালার স্টাইল লাগে সেটা করে নেবেন। তো আমাদের কালার নেওয়া হয়ে গেল, টেক্সট স্টাইল নেওয়া হয়ে গেল, অল সাইজ নেওয়া হয়ে গেল, এখন আছে অল আইকনসগুলো নেওয়ার বাকি আসছে না? তো আইকনগুলো সবগুলো আজকে নেওয়ার প্রয়োজন নেই,
আর আইকনগুলো নর্মালি এখানে থাকবেও না, কারণ যেহেতু আমরা ইমেজ আকারে নিয়ে আসবো এই জন্য আইকনগুলো আমাদের ইমেজ আকারে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে ইমেজ টেস্টকে একটু দেখি যে কীভাবে এখানে আমরা ইমেজ ইম্পোর্ট করতে পারি। তো মনে করেন আমাদের এই ইমেজটাকে ইম্পোর্ট করতে হবে বা অ্যাপে ইউজ করতে হবে, তাই না? তো এই ইমেজটা ইউজ করার জন্য কি করতে হবে, জাস্ট আপনি ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে পিএনজি, বাই ডিফল্ট পিএনজি থাকে, তারপর পিএনজিতে লাগে আপনি জাস্ট এখানে এক্সপোর্ট মাস্ক গ্রুপে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। আর যদি চান যে আপনি অন্য কোনো ফরম্যাটে এটাকে ডাউনলোড করবেন সেটাও পারবেন। সেটার জন্য আপনাকে এখানে সিলেক্ট করে এখান থেকে সব ফরম্যাট দেওয়া আছে, পিডিএফ, এসভিজি, জেপিইজি, আবার যেটা প্রয়োজন সেইভাবে আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে পিএনজি রাখতেছি, পিএনজি রেখে জাস্ট আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। তো দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে আমি একটা রিনেম করে দিচ্ছি, নাম দিচ্ছি প্রোফাইল ফটো পিএনজি। জাস্ট আমি এখানে কপি করতেছি, কপি করে আমাদের কোথায় যাব, আমাদের সেই যে আমাদের অ্যাসেট ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার আন্ডারে আমি একটা ডাইরেক্টরি তৈরি করব পিএনজি নামে, এবং এই পিএনজির ভিতরে হলো আমরা এটাকে সুন্দর করে পেস্ট করে দেব। ওকে, তাহলে আমাদের এখানে সুন্দর করে ইমেজটা চলে আসছে, হতে ভালো আসে না রেজলিউশন, তা আসছে, ঠিক আছে। সো এভাবে করে একটা আমি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আসতে পারি, ফাইন। সো দেন আমাদের নেক্সট প্ল্যান কি হতে পারে, নেক্সট প্ল্যান হইল আচ্ছা, তো নেক্সট প্ল্যানে আমরা হলো বটম নেভিগেশন বারটা তৈরি করব। তবে আজকে আর তৈরি করব না, আমরা হলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই স্ক্রিনটাকে পুরোটাকে ডিজাইন করব পার্ট টু পার্ট, যে কিভাবে পুরোটা ডিজাইন হচ্ছে এটা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা স্ক্রিনে পুরোটা ডিজাইন করতে পারি তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া পাবো, এবং অবশ্যই এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করবো নেক্সটে, ঠিক আছে। তখন আমরা প্রত্যেকটা স্ক্রিন আবার দেখবো এক এক করে আর কি। আমরা যদি বলি যতটুকু আপনারা আইডিয়া পেয়েছেন এতদিন ক্লাসে, যদি আপনাকে বলা হয় যে এই পার্টটুকু ডিজাইন করার জন্য, আপনি কি পারবেন না? জি ভাই, আমার পুরোটাই করা আছে, প্রজেক্টে করা আছে আমার। আচ্ছা আচ্ছা, গুড, তো ফাইন। তো এইখানে দেখেন যে আসলে কি ইউজ করা হয়েছে এটা আমরা ডিসকাস করি সবার সঙ্গে, রাইট? তো এইখানে কিন্তু আমাদের দুইটা পার্ট, তাই না? একটা পার্ট এবং এই একটা পার্ট, কারণ কি একটার সঙ্গে আর একটা পাশাপাশি অবস্থা আছে। যদি পাশাপাশি অবস্থা থাকে সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়, আমাদের মনে আছে কিনা? রো, রো, হ্যাঁ। আবার রো এর ভিতরে লেফট সাইড রো এর দেখেন আবার কিন্তু দুইটা এখানে আইটেম আছে, তাহলে এখানে কি ইউজ করতে হবে? কলাম, কলাম, রাইট। তাহলে আমাদের কিন্তু এই পার্টটা হয়ে যাবে, এই কলাম ইউজ করে টেক্সট ইউজ করে দেব, আর এইখানে আমাদের পাশে একটা ইমেজ ইউজ করে দেব। দেন আমাদের এই পার্টটা আসি, এই পার্টটা আসলে আমাদের কি করতে হবে বলেন তো? আগে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনারে টেক্সট ফিল্ডের মধ্যে একটা নিতে হবে আইকন। তারপরে আগে কি কন্টেইনার নেবেন নাকি আগে আপনি রো নেবেন? কারণ এখানে তো আপনার আগে রুল নিতে হবে না? হ্যাঁ আগে তো রুল নিতে হবে। কারণ আপনাকে চিন্তা করতে হবে একদম উপর লেভেল থেকে, রাইট? তো আপনি প্রথমে রো নিয়ে দুইটা পার্টে ভাগ করবেন, এই পার্টটা দেন হলো আপনি কন্টেইনার নিয়ে টেক্সট ফিল্ড ইউজ করে আপনার মধ্যে কাস্টমাইজ করতে পারেন। আর এটা হলো আপনি একটা কন্টেইনার নিয়ে আবার এখানে আইকন ইউজ করতে পারেন। কন্টেইনার নিয়ে আর একটা আইকন, তারপর এই পার্টটা আমরা কি করতে পারি? ওইটা এটা রুল নিতে হবে। লিস্ট না ভাই, ওখানে লিস্ট আকারে করা আছে। আচ্ছা, এইখানে আমরা আপনি বলছেন এক ধরনের যে রো, হ্যাঁ আপনার কনসেপ্ট থেকে এখন পর্যন্ত আপনি রো বলতে পারেন, বাট এটা আমাদের বুঝতে হবে যে আসলে কোন আইটেমগুলো আমাদের সার্ভার থেকে আসবে আর কোনগুলো আমাদের স্ট্যাটিক থাকবে। তো অবশ্যই কোন একটা অ্যাপের ক্যাটাগরি সেটা মূলত ডাইনামিকই হয়, স্ট্যাটিক থাকে না। তো এইটা হলো একটা ক্যাটাগরি, ঠিক আছে, অল, কম্বো, স্লাইডার্স, ক্লাসিক, যা কিছু আছে না কেন। তো এই ক্যাটাগরিগুলো সার্ভার থেকে আসবে। এখন সার্ভার থেকে যখন আপনার ভ্যালুগুলো আসবে তো এখানে কয়টা আইটেম থাকবে আপনি জানেন না, আমিও জানি না। যদি আপনি এখানে রো ইউজ করে দেন তাও তো রো মানে স্ট্যাটিক, তো মানে স্ট্যাটিক 5-10টা রাখতেই পারেন, কিন্তু
আসলে আপনি জানেন না যে কয়টা আইটেম এখানে আসবে, সেক্ষেত্রে চাইলে আপনি রো ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে হবে, তাই না? এবং এই যে লিস্ট ভিউ বিল্ডার, এই যে ডাইরেকশনটা কী করতে হবে, হরিজন্টাল করতে হবে, তাই না? কারণ লিস্ট ভিউ বিল্ডারের যে ডাইরেকশনটা বাই ডিফল্ট এটা কি থাকে, ভার্টিক্যালি থাকে, মানে উপর থেকে নিচের দিকে আসে আর কি। আমরা বুকআপে করছিলাম, তাই না? দেখছি আমরা যে উপর থেকে নিচের দিকে আসে, যেটা এর পাশাপাশি হবে এবং এগুলো স্কুল হবে। এই জন্য কী করবো, লিস্ট ভিউ বিল্ডার ইউজ করব। এবং এইখানে হলো আমরা কি বলছিলাম, হ্যাঁ, লিস্ট ভিউ বিল্ডার, Horizontal। হ্যাঁ, এখানে আমরা হরিজন্টালটা ইউজ করবো এর ফিজিক্সে। ওকে, তাহলে এটা বললাম যে আমরা লিস্ট ভিউ বিল্ডার দিয়ে করতে পারবো। তাহলে এই পার্টটা আবার কি করবো আমরা, আকারে করতে হবে কি করবো? লিস্ট ভিউ বিল্ডার। আচ্ছা, লিস্ট একটা ম্যাপ নিতে হবে, হ্যাঁ প্রথমে একটা ম্যাপ নিতে হবে, ম্যাপের ভিতরে তারপরে সবকিছু আইটেম, ইমেজ রাখতে হবে, নেম রাখতে হবে, আইকন রাখতে হবে, সাইজ এখানে রাখতে হবে, লিস্ট রেটিং। ভিউ বিল্ডারের ক্ষেত্রে আরেকটা করা যায়, লিস্ট ভিউ করে না তা না, বাট এক্ষেত্রে আর্টিফিশিয়ালস ওই যেটা আছে সেটাকে বলতে পারবেন কিনা, গ্রিড ভিউ। রাইট, গ্রিড ভিউ বিল্ডার। হয়তো লিস্ট বিল্ডার যদি করতে যান তাহলে আপনাকে এখানে আবার সেই কলাম নিয়ে, সরি রো নিয়ে তারপরে আবার ডিজাইন করতে হবে, তাই না, আলাদা আলাদা করে। সো যদি আপনি গেট ভিউ বিল্ডার ইউজ করেন, যদি দেখেন যে এইরকম কখনো ডিজাইন আসে, এই কোয়ালিটি ডিজাইন থাকবে, তখন আপনি গেট ভিউ বিল্ডার ইউজ করলে আপনি সহজে এটাকে করতে পারবেন। তো এখানে আপনি গেট ভিউ বিল্ডারটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে এই পার্টটা আমরা ইউজ করতে পারি বটম নেভিগেশন বার। রাইট, তাহলে এখানে আমরা বটম নেভিগেশন বারটাকে ইউজ করতে পারি, তাই না? এবং এখানে একটা কাস্টম বটম নেভিগেশন বার ইউজ করা হয়েছে। সো এটা কি আমরা দেখছিলাম না বুকআপে, এই টাইপের একটা, জি ভাইয়া দেখে নিস। তাহলে সেটাই আমরা আবার ইমপ্লিমেন্ট করবো। তো এখানে কার্ভ ছিল না, এখানে কার্ভ আছে, ঠিক আছে, বাট কাইন্ডস অফ সেম। তো আমরা আবার সেই বটম নেভিগেশন বারটা ইমপ্লিমেন্ট করব, যেহেতু আমরা আরেকবার করছি আমাদের সহজ হবে বুঝতে বিষয়টা, আমরা ওই প্যাকেজটা দিয়ে করবো, সমস্যা নেই। আর বাকিগুলো তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে? আর এটা তো ফ্লোটিং অ্যাকশন বাটন, এটা তো আপনারা বুঝতে পারতেছেন, রাইট? ফ্লোটিং জি। অ্যাকশন বাটন। কিন্তু ভাইয়া এখানে একটা আমাদের বটম নেভিগেশন বারে আমরা তো হচ্ছে আইকন গুলো ইউজ করছি, এখানকার এইগুলো আইকন, পিকচার, ফটো, এগুলো এখানকার আইকন icon গুলো? না, এগুলো হলো আপনার ইমেজ ইউজ করা হয়েছে। তো এখান থেকে নিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইমেজ ইউজ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি এক্সপোর্ট করে করে ইমেজ ইউজ করতে পারেন। আর যদি চান আইকন ইউজ করা, তো আইকন ইউজ করছি ভাইয়া। না, এখানে তো আইকন আছে, বাট আপনি যখন এখান থেকে নিতে চান তাহলে তো আপনি আইকন হিসেবে যাবেন, এটা তো ইমেজ হিসেবে যাবে, তাই না? এখানে তো আইকন জি আমরা তো হচ্ছে মানে আইকন তো দেখছি বাট ইমেজ ইউজ করা দেখা হয়নি আর কি। ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে। তাহলে আমরা শেষ করব, তার আগে হলো যে কিভাবে হলো আপনারা বিএস কোড থেকে ফোল্ডারগুলো তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি একটু। আমি কি এখানে দেখিয়ে দেবো? দেখিয়ে দিই। লাইক মনে করেন যে আপনি এখানে একটা ফোল্ডার তৈরি করবেন, তাই না? তৈরি করার জন্য আপনি এখানে আসবেন, এসে আপনি জাস্ট এখান থেকে এই যে আপনার নিউ ফোল্ডারে ক্লিক করবেন। চলে গেছে কোথাও বুঝছেন এর ভিতরে? আচ্ছা, আপনি একদম এই যে রুটে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে একদম রুট যেমন সিলেক্ট হয়ে গেছে, রুটে যাবেন। রুটে যাওয়ার পরে তারপর আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। নাম দিচ্ছি লাইক যে এখানে একটা অ্যাকসেপ্টার অলরেডি আছে, তো এখানে নাম দিচ্ছি অ্যাসেট 2 নামে, ঠিক আছে, যাতে ফোল্ডারের সঙ্গে ওভাররাইট না হয়ে যায়। তো অ্যাসেট 2 নামে ওটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন এটির ভিতরে আপনি ফাইল তৈরি করবেন, তাই না? তো ফাইল তৈরি করার জন্য আপনি এটা জাস্ট সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করবেন যে নিউ ফাইল। লাইক আপনি একটা ইমেজ তৈরি করবেন, তো ইমেজেস ফোল্ডার, সরি ফাইল। আমরা এখানে কি তৈরি করব, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা একটা ফোল্ডার হবে, তাই না, ফাইল না। ওকে, তো অ্যাসেট 2তে হলো আমি একটা আবারও ফোল্ডার নিব আন্ডারে ইমেজেস। এখন যদি আপনি চান যে আপনি এইটার আন্ডারে আরেকটা আপনি কি নেবেন, ফোল্ডার নেবেন, রাইট? নাম দিচ্ছেন আপনি যে পিএনজি
ওদের চান যে আপনি এইটার আন্ডারে আটটা ফোল্ডার নেবেন, লাইক জেপিজি বা এসবিজি। ওকে, এসবিজি। ওকে, তাহলে প্রবলেমটা ওইখানে দাঁড়ায় কোথায় প্রবলেমটা দেখেন, যে আপনার এই অ্যাসেটের আন্ডার ইমেজেস গেছে বা পিএনজি গেছে, আন্ডার আবার এসবিজি গেছে, তাই না? তো আপনি দেখেন এখানে কিছু করতে পারতেছেন না আপনি। ওকে, মানে এটাকে কিন্তু ওই অ্যান্ড্রয়েড স্টোরের মতো আপনি এক্সপ্যান্ড করতে পারতেছেন না, এটা প্রবলেম। তো এই প্রবলেমটার জন্য এটা করতে হবে, খেয়াল রাখতে হবে। আমি এখান থেকে আবার ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমাদের এই ইমেজের আন্ডারে কিন্তু পিএনজি একটা তৈরি হবে ফোল্ডার, তাই না? আবার এই ইমেজের আন্ডারে এসপিজি নামে একটা ফোল্ডার তৈরি হবে। তো দেখেন নিচে কিন্তু একটা, এই যে দেখেন নিচে একটা কি আছে, আন্ডারলাইন দেওয়া আছে, দেখেন। তো এটা কোথায় সিলেক্ট আছে বর্তমানে? পিএনজিতে সিলেক্ট আছে। যদি পিএনজি সিলেক্ট থাকে তার মানে কি আপনি বর্তমানে পিএনজির আন্ডারে একটা ফোল্ডার তৈরি করবেন। আর যদি আপনি ইমেজটাকে সিলেক্ট করেন দেখেন, তাহলে এখন ওই আন্ডারলাইনটা ইমেজের নিচে আছে, তার মানে আপনি ইমেজের আন্ডারে একটা আপনি ফোল্ডার তৈরি করবেন। তো আমি এখন ইমেজটাকে সিলেক্ট করে এখন ফোল্ডারটা তৈরি করি, তাহলে কি হবে? এসবিজি। তাহলে দেখেন এখন ইমেজের আন্ডারে হলো আমাদের ফোল্ডারটা তৈরি হয়েছে। ওকে, লাইক এখন যদি চান যে আপনি এই এসপিজির আন্ডারে আপনি ফোল্ডার তৈরি করবেন, জাস্ট এসপিজিটা সিলেক্ট করে নেবেন। তো যেটার আন্ডারে আপনি তৈরি করবেন সেটা জাস্ট সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি এখানে ফোল্ডার বা ফাইল তৈরি করবেন, ঠিক আছে? তাহলে এভাবে কাজ করবে আর কি।